অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি লোকটার জন্য। জানি না সে কে, শুধু জানি আর সারা রাত আমি তার চাহিদা মেটাবো, বিনিময়ে সে আমার প্রয়োজন মেটাবে। জি, যা ভাবছেন তাই। আমি খারাপ মেয়ে, সমাজ আমার মতো মেয়েদের অন্য একটা নাম ধরে ডাকে, আর সেটা হলো পতিতা। নিজেকে নিয়ে ব্যবসা করা মেয়েদের এভাবেই ডাকে সবাই। এতদিন আমিও ভাবতাম এই মেয়েগুলো হয়তো এত খারাপ বা জঘন্য, তাই নিজেকে অন্য বেগানা পুরুষের সামনে তুলে ধরতে এদের একটু লজ্জা করে না। তবে আমিও বুঝছিলাম বাকি সবার মতো কতটা অবসর পথ বেছে নেয়, আস্তে উপলব্ধি করতে পারছি আমি হারে হারে। নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে, তবু আমার কিছুই করার নেই। আমাকে এটা করতে হবে, তাহলে যে সব শেষ হয়ে যাবে। মনে হয় আমার পা গুলো লম্বা হয়ে আসছে। সেই কখন থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটাও কিছুটা অন্ধকার। গা ছমছম করছে আমার। ধীরে ধীরে রাত বাড়ছে, সময় ঘনাচ্ছে, আবার কেমন যেন লাগছে। চারদিক যেন ঝাপসা হয়ে আসছে আমার। হুট করে একটা গাড়ি এসে আবার কিছুটা সামনে থামলো। একটা কালো গাড়ি, ভেতরে কে আছে বুঝতে পারছি না, তবে গাড়িটা যে আমার জন্য এসছে সেটা বেশ বুঝতে পারছি। এমনটাই নির্দেশনা পেয়েছিলাম ফোনে। গাড়িটা 2 মিনিট আমার সামনে দাঁড়িয়ে রইলো। আমিও সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার পাগুলো আগাচ্ছি না, তাই নড়তে পারছি না। ঝিম ধরে রয়েছি। গাড়ির সামনের গ্লাসটা একটু খোলা হলো, ভেতর থেকে জোরে জোরে 3-4 বার হর্ন দিল। আমার পাগুলো তো আগে থেকে ঠান্ডায় বরফ হয়ে গেছে। তারপরেও মনকে বুঝ দিয়ে সামনে পা বাড়ালাম। কিছুটা কাছে যেতেই ভেতর থেকে কেউ একজন বলে উঠলো, গাড়িতে উঠে বসো। আমি আর অপেক্ষা না করে পেছনের দরজায় হাত দিতেই আবার বলে উঠলো, সামনে এসে বসো। তাই অপর পাশে ঘুরে গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দিল। আমি কাউকে দেখলাম না, না কিছুতেই দেখলাম না। বসে রইলাম। আমার পাশে কেউ একজন গাড়ি চালাচ্ছে। সে কি বা কেমন দেখতে আমার তা ইচ্ছেও করছে না। আমি ঠায় ঝিম হয়ে বসে রইলাম। গাড়ি চলছে গাড়ির মতো। পাশের মানুষটাও আমার সাথে কোনো কথা বলছে না। জিজ্ঞেস করলো আমার নাম। তার কাছে হয়তো আমার নাম মুখ্য নয়, সে যে কাজে এসছে হয়তো সেটাই মুখ্য। তাই নাম দিয়ে তার কি আসে যায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা বাড়ির সামনে গিয়ে থামলো। হর্ন দিতেই ভেতর থেকে কেউ মস্ত বড় একটা দরজা খুলে দিল। গাড়িটার হর্ন হর্ন করে ভেতরে ঢুকলো। পাশের মানুষটা গাড়ি থেকে বেরিয়ে এলো। আমি সামনে দেখছি লোকটা আমাকে এভাবেই গাড়িতে রেখে বাড়ির ভিতরে চলে গেল। আমি বসে আছি, আমি কি করবো কিছু বললো না। নামবো না বসে থাকবো, তার পেছনে যাব না তার সাথে যাব, হয়তো বলাটা প্রয়োজন মনে করলো না। আমি তো আর তার কাছে আর 10টা মানুষের মতো নই, একটা বাজে মেয়ে। লোকটা ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরেই কেউ একজন এসে গাড়ির দরজাটা খুলে আমাকে বললো, আপনি ভেতরে যান। আমি তার পথ অনুসরণ করে ভেতরে চলে গেলাম। মস্ত বড় একটা বাড়ি, খুব সুন্দর করে সাজানো। এমন জায়গায় থাকলে যে কারো মন ভালো হয়ে যাবে। তাহলে এই মানুষটা এমন কেন? সে কেন আমাকে আনতে গেল? সে কেন আমার মতো একটা মানুষের কাছে গেল? হুট করে প্রশ্নগুলো মনে আসলো, কিন্তু এসব প্রশ্ন করে কোনো লাভ নেই। আমার প্রয়োজনটা অন্য জায়গায়। আর প্রয়োজন কারণ মায়া বোঝে না। আমার চারদিকে দেখতে লাগলাম, কি সুন্দর করে সাজানো, সুন্দর করে গোছানো। দেখতে দেখতেই বাড়ির একজনের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা হয়ে তার শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমার হাত ধরে হনহন করে আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল, বেডরুমে নিয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে এটা কারোর বেডরুম। সে থেকেই বুঝলাম এটা তার বেডরুম। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সে বলল, তুমি ফ্রেশ হয়ে নিতে পারো, আমার কিছু কাজ আছে, আমি কাজ শেষ করে আসছি। কথাটা বলে সে আমার জবাবের অপেক্ষা না করে চলে গেল। আমি তাকে দেখতেও পারলাম না। কেন যেন খুব ঘৃণা লাগছে চোখ তুলে ওই মানুষটার দিকে তাকাতে। না, তাকে নয়, ঘৃণা লাগছে নিজেকে। তাকাতে পারিনি, দেখতে পারিনি কোন মানুষটার মতো নিজস্ব অনুভূতি করতে আসলাম। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, ভাবতে লাগলাম কি করছি আমি। নিজেকে উত্তর দিচ্ছি। একজনের ডাকে আমার হুঁশ ফিরল। ম্যাম, শুনছেন? জি বলেন। স্যার এটা আপনার জন্য পাঠিয়েছে। আপনি ফ্রেশ হয়ে নিন। আর ডিনারে কি খাবেন? পানি। মানে? গলাটা শুকিয়ে গেছে, একটু পানি হবে প্লিজ। শিওর ম্যাম। এটা আমাকে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে আবার বলল। ম্যাম বললেন না ডিনারে কি খাবেন? আমি আবার ভাবনায় পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি খাবো। খাবো তো আজ ওই রাতে ওই লোকটা আমায়
মেয়েটার ডাকে আবার ফিরে এলাম। ম্যাম, আবার কি ভাবছেন? না, কিছু না। কি বানাবো আপনার জন্য? আমি কিছুই খাবো না। সে কি কথা? সত্যি খিদে নেই আমার। বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছেন। সমস্যা নেই, আমি নিজেই আপনার জন্য স্পেশাল কিছু তৈরি করছি। আপনি ফ্রেশ হয়ে নিন। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটা দেখতে অনেক মায়াবী, খুব লক্ষ্মী বোঝা যাচ্ছে। মেয়েটা চলে যেতেই আমি শাওয়ার নিয়ে নিলাম। মেয়েটা আমাকে একটা কালো সিল্কের শাড়ি দিয়ে গেছে। মেয়েটা নয়, ওই লোকটা পাঠিয়েছে। শাওয়ার নিয়ে শাড়িটা পরে নিলাম। আমার মুখে কোনো সাজ নেই। ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। ছোটবেলা থেকেই আমার চুলের অনেক শখ, তাই খুব যত্ন করতাম নিজের চুলের। ভেজা চুলগুলো ছাড়তেই কোমরের নিচ দিয়ে পড়লো। আমার সবচেয়ে পছন্দের জিনিস আমার চুল। সবাই বলে আমার বড় নাকি আমার চুলে পাগল হবে, সর্বক্ষণ আমার চুলে হাত বোলাবে। আমার পোড়া কপালে তা তো আর জুটলো না। বাহ, বেশ লাগছে তো দেখতে। পেছনে ঘুরে দেখলাম ওই মেয়েটা। আমি বললাম না দেখে কিভাবে বুঝলে? যার চুল এত সুন্দর সে যে কতটা সুন্দর হতে পারে তা বোঝাই যায়। সুন্দর? 1 মিনিট প্লিজ। যেটা আমাকে 1 মিনিট বলেই খাবার ট্রলিটা রেখে কোথায় যেন চলে গেল। 1 মিনিট পরেই আবার ফিরে এলো। মনে হয় দৌড়ে এসছে। দেখি তো। আমি মেয়েটার দিকে তাকাতেই ও আমার কপালে কিছু একটা দিয়ে আমাকে পেছন ঘুরিয়ে দাঁড় করালো। আয়নায় তাকাতেই দেখলাম মেয়েটা আমাকে ছোট্ট একটা টিপ পরিয়ে দিয়েছে। একটা ছোট্ট কালো টিপ। আমি মেয়েটার কাণ্ডে অবাক হয়ে গেলাম। কালো টিপ আমার খুব পছন্দ। এখন আপনাকে পূর্ণাঙ্গ লাগছে, যেন সৌন্দর্যের প্রতিমা। নাম কি তোমার? টুনি। বাহ, খুব সুন্দর নাম। মেয়েটা ওর নামের মতো মিষ্টি, একদম টুনটুনি পাখির মতো। মেয়েটা আমার কাছে কিছুতেই জানতে চাইলো না আমি কেন এসেছি বা আমার নাম কি, কিছুই জানতে চাইলো না। টুনি আমার হাত ধরে আমাকে বসালো, আমাকে খাবার দিয়ে বললো, খান। তোমার স্যার খাবে না? প্রশ্নটা করে নিজেই অবাক হয়ে গেলাম। কেন করলাম এই প্রশ্নটা? হয়তো বেশিক্ষণ ধরে লোকটার কথা ভেবেছি, তাই নিজের অজান্তেই প্রশ্নটা করে ফেলেছি। স্যারকে খাবার দিয়ে এসেছি। স্যারই বললেন আপনাকে যেন খুব যত্ন করে খাওয়ায়। কথাটা শুনে মনে মনে তাচ্ছিল্যের হাসি দিলাম। ভাবলাম ভাবলাম পশু হালাল করার আগে যেমন তাকে খাওয়ানো হয়, সেভাবে আমাকে হালাল করার আগে যত্ন করছেন লোকটা। কেউ কিছু বললাম না। খান না, মাটন কারি স্যারের খুব পছন্দ। ভাবলাম আপনারও হয়তো ভালো লাগবে। তুমি আমাকে খুব যত্ন করে খাওয়ালো, অনেক কথা বললো, আমি কত সুন্দর সেটা বললো, নিজের কথা এসবই বললো। আমার কাছে তেমন কিছু জানতে চাইনি। খাওয়া শেষ হতে টুনি বললো, চা খাবেন? আমি টুনির দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পেরেছি, স্যারেরও রাতে ডিনারের পর চা ছাড়া চলে না। আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি রেস্ট করেন। স্যার অল্প সময়ের মাঝেই চলে আসবেন। ওই লোকটার আসার কথা শুনে বুকের ভিতরটা কেমন যেন চেপে ধরলো। টুনি চলে যাচ্ছে, আমি পেছন থেকে ডাকলাম, তুমি? জি বলেন। তোমার মনে হয় না আমি বাজে মেয়ে? না, আমার তা মনে হয় না। কথাটা বলে তুমি আর কোনো প্রশ্ন বা কথার অপেক্ষা বা সুযোগ না দিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। একজন এসে চা দিয়ে গেল। টুনি এলো না। আমি চা হাতে ভাবতে লাগলাম, টুনি কেন এলো না? তাহলে কি ওই প্রশ্নটা করে টুনি কিছু মনে করেছে? টুনি কি জানে আমি কে বা কেন এসেছি? টুনি কি জানে ওই লোকটা আমায় কেন এনেছে? বারবার প্রশ্নগুলো আমায় তাড়া করছে। জানি আজকের রাতটা চলে গেলে, কাল চলে যাওয়ার পর আর কখনো টুনি নামের এই মেয়েটার সাথে হয়তো দেখা হবে না, কখনো না। তার মেয়েটার কথা আমাকে তাড়া করছে, আমাকে ভাবাচ্ছে। ভাবাবেই তো, আমিও তো মানুষ, আমারও তো মনুষ্যত্ব আছে। আমি তো আর কোনো বিবেকহীন পশু নই। শুধু আমার বাস্তবতাটা আমিই কেবল জানি, অন্য কেউ না। চার কাপে চুমুক দিতেই দক্ষিণা বাতাস এসে লাগলো। আমি চা হাতে বারান্দায় চলে এলাম। আমি মনে মনে গুনগুন করে গাইতে লাগলাম, তোমার খোলা হাওয়া। কার উপস্থিতি বুঝতে পেরেই আমি থেমে গেলাম। পেছনে ঘুরতেই দেখে সেই লোকটা। কখনো প্রেমে পড়িনি, ভালোবাসা নামের অনুভূতিটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নেই কোনো পরিচিতি। তবে আজ আমার খুব প্রেমে পড়তে মন চাইছে। আমি কখনো ছেলেদের সাথে তেমন একটা মিশিনি। সুন্দর ছেলেদের নাকি পাঞ্জাবিতে খুব সুন্দর লাগে দেখতে, আর এমন সুদর্শন একজন পুরুষ যখন ধপধপে সাদা একটা পাঞ্জাবি পরে সামনে দাঁড়ায়, কারো না মন চাইবে প্রেমে পড়তে? আমি আর 10টা সাধারণ মেয়ের মতো হলেও হয়তো তাকে প্রেম নিবেদন করতাম, কিন্তু কপাল আমার এই লোকটার থেকেই
আমার অন্ধকার জীবনের পথ চলা শুরু হবে, এই লোকটাকে দিয়ে শুরু হবে। জানি না কার সাথে বা কোথায় গিয়ে এই অন্ধকার জীবনের শেষ হবে, আমি জানি না। লোকটা কিছুক্ষণ তবদা খাওয়ার মতো দাঁড়িয়ে থেকে আমাকে দেখলো। তার এই দৃষ্টিতে কি যেন আছে, কি না, অনেক কিছু আছে। রাগ, জেদ, অভিমান, কষ্ট, দুঃখ, ভালোবাসা সব দেখতে পাচ্ছি আমি, সব। লোকটা আমার হাত ধরে আমাকে একটা হ্যাচকা টান দিয়ে কোলে তুলে নিলেন। আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঠিক যেভাবে এখন ভেঙে টুকরো টুকরো হব, সে আমাকে বিছানায় রেখে পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে যেন এক নেশা মেতে উঠলেন সে। এক পাগল করা নেশা মেতে উঠেছে সে। আমি পারছি না তাকে বাধা দিতে, কারণ আমাকে যে পারতেই হবে, তাহলেই না বিনিময়ে আমার প্রয়োজনটা মিটবে। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, প্রচন্ড। মনে হচ্ছে শরীর কটমট করে ভেঙে দিচ্ছে, পারছি না সহ্য করতে। তত্তর করে চোখ দিয়ে পানি বেয়ে দুপাশে বালিশ ভিজে যাচ্ছি। এই লোককে তো দেখার সময়ও নেই, দেখবেন বা কেন? আমি তার প্রয়োজন মেটাচ্ছি, বিনিময়ে সেও আমার প্রয়োজন মেটাবে, এমনটাই তো কথা হয়েছে তার সাথে। তার প্রতিটা স্পর্শে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি কারোর প্রতি তার খুব রাগ, খুব অভিমান। কোনো অজানা কষ্টের আগুনে পড়ছে সে, আর সেই আগুনের জ্বালাই মেটাবে আমাকে দিয়ে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তবু হাত মুখ খামছি পড়ে রইলাম। প্রচন্ড ব্যথা, অসহ্য কষ্ট সহ্য করতে না পেরে কখন যেন জ্ঞান হারিয়ে ফেললাম, নিজেও জানি না। যখন চোখ খুললাম, লোকটা না, লোক নয়, একজন সুদর্শন পুরুষ। হ্যাঁ, প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষগুলো যেমন, তার চাইতেও বেশি সুন্দর সে। প্রথম কাল রাতে তাকে দেখে যেন আমি থমকে গিয়েছিলাম। এই মুহূর্তে সে আমার পাশে শুয়ে আছে। আমি তাকে দেখছি, কিছুতেই চোখ ফেরাতে পারছি না। একটা সময় এমন একটা পুরুষের স্বপ্ন আমিও দেখতাম, তবে আজ সে স্বপ্নটা কেবল স্বপ্নই, কারণ আমার জীবনের বাস্তবতা যে পাল্টে গেছে। আমি আজ থেকে আর 10টা সাধারণ মেয়ের মতো নই। নষ্ট গলি, নষ্ট মেয়েদের খাতায় নাম লিখিয়েছি আমি। সবেমাত্র সকাল হয়েছে, এখনই চলে যাওয়াই ভালো হবে। আমার তো অনেক কাজ বাকি, আবার নতুন কোনো ব্যবস্থাও করা লাগবে। এটাই এখন আমার বাস্তবতা। লোকটাকে ডাকার আর কোনো প্রয়োজন নেই। উঠে বসতেই বিছানার পাশে বেডসাইড টেবিলের উপর একটা খাম রাখা, উপরে লেখা পেমেন্ট। আমার বুঝতে বাকি রইল না, এটা আমার পেমেন্ট। কাল রাতের জন্য আমার দাম এটা। আমি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, আর সে আমার প্রয়োজন। আমি রুম থেকে বেরোতে নিলেই থমকে গেলাম। রেনু, আমার নাম ধরে কেউ ডাকলো। এখানে আমার নাম ধরে কে ডাকবে? পেছনে ঘুরতেই দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে। আপনি আমার নাম জানেন? সে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমার কাছাকাছি চলে এলেন। উনি যা বললো তার কথায় আমি আবারও অবাক হলাম। তুমি অন্য কারো কাছে যাবে না। ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে, আবার রাতে নিয়ে আসবে। কখন আনতে যাবে সময়টা বলে দিও। আমি একাই যেতে পারবো, গাড়ি লাগবে না। যা বলছি তাই করো, অন্য কারো কাছে যাবে না তুমি। আমি আর তার কথার কোনো জবাব দিতে পারলাম না, বেরিয়ে এলাম। সারা রাস্তা এক অজানা ভাবনায় বিভোর ছিলাম। এই লোকটাকে, কাল রাতের সেই পাষাণ মানুষটা, কিছুতেই হিসেব মেলাতে পারছি না। কিছু মুহূর্তের মাঝে মানুষ এভাবে কিভাবে পাল্টে যায় আমি যে চিনতেই পারছি না। ভাইয়া, এখানে থামান। এখানে জি। ম্যাম, স্যার জেনে নিতে বলেছে আপনাকে কখন নিতে আসবো, আর এখান থেকে কি নিয়ে যাব আবার? আপনার স্যারকে বলবেন আমি নিজেই চলে যেতে পারবো, আমার জন্য শুধু শুধু কষ্ট করে গাড়ি পাঠানো লাগবে না। বলেই আমি গাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর অপেক্ষা করলাম না, ইচ্ছে করেই গলির মাথায় নেমে গেছি। বাড়ি চিনি না, কারণ আমি চাই না আমার বাস্তব জীবনে, আমার অন্ধকার কালো জীবনের কোনো ছায়া নামুক। গলির মোড় থেকে নাস্তা কিনে বাসায় ঢুকলাম। কি রে মা, এত দেরি করলি যে? প্রথম দিন তো মা, তাই সময় অ্যাডজাস্ট হতে একটু সময় লেগে গেল। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চাকরিটা ভালো তো মা? মানুষগুলো ভালো তো? সবাই ভালো মা, চাকরিটাও ভালো। বাবা কই, ঘুম থেকে উঠেছে? না, উঠিনি। কাল রাতে তো ঘুমাচ্ছিলই না। সে কি, কেন আমাকে কল দাওনি কেন? কল দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম নতুন চাকরি, যদি তোর সমস্যা হয়, এটা ভেবেই দেইনি। তোর জন্য তার মনটা কেমন যেন করছিল, বারবার বলছিল আমার রেনুটা ঠিক আছে তো, ওর কোনো বিপদ হয়নি তো। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুম পাড়িয়েছি। এখন তোরই চাকরিটাই তো আমাদের শেষ সম্বল রে মা।
জানি মা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। এই নাও ধরো। এসব কি? গলির মোড় থেকে রুটি ভাজি নিয়ে এলাম। অনু আর তনুকে নাস্তা করিয়ে দিও, সাথে তুমিও করে নিও। ঠিক মতো খাও না, আর কয়েকটা দিন মা, তারপর দেখো আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যেন তাই করে রে মা। তাই হবে মা, দেখে নিও। আমি যাই, একটু ঘুমাবো, অনেক ক্লান্ত লাগছে মা। সে কি, তুই খাবি না মা? আমি খেয়েছি মা, কোনো ক্ষুধা নেই। তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাই। মাকে কোনো রকম বুঝ দিয়ে আমি গোসলে ঢুকলাম। বাথরুমে ঢুকেই ঝর্ণা ছেড়ে দিয়ে বুক দাপড়ে চিৎকার করতে লাগলাম ঝর্ণার পানির শব্দে। আমার চিৎকারগুলো শব্দ এই চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ রয়ে গেল, আর শব্দ বাইরে গেলেও কেউ তেমন একটু শুনতে পাবে না। রুম থেকে বাথরুমটা দূরত্ব আছে, বাথরুমটা ছাদের অন্য পাশে হয়। এতদিন খুব কষ্ট হতো, নিজের কাছে খারাপও লাগতো, কিন্তু আজ মনে হচ্ছে দূরত্বটা থাকায় ভালোই হয়েছে। কেউ আমার অসহায়ত্বের চিৎকারগুলো শুনতে পারবে না। অনেকক্ষণ সময় নিয়ে গায়ে পানি ঢালছি, কিন্তু কি হবে এত পানি ঢেলে? কলঙ্ক তো আমার আত্মায় লেগে গেছে। শরীরে পানি ঢেলে কি আর সে কলঙ্ক মুছবে? মুছবে না। ইহকাল পরকাল সকল কালের জন্য আমি পাপী হয়ে গেলাম, কারণ আমি যা করেছি তা পাপ, মহাপাপ। আর আমি সে পাপের পাপিষ্ঠা। অনেকক্ষণ বসে বসে মন ভরে কান্না করতে লাগলাম। তখনই অনু দরজায় কড়া নাড়ল। এই আপু, তোমার হয়নি? আমার কলেজে দেরি হয়ে যাবে তো। এই তো বাবু, হয়ে গেছে, আসছি। আর দেরি না করে গা মুছে নিলাম, তাও মনে হচ্ছে শরীরে ময়লা লেগেই আছে। আমি বেরিয়ে এলাম। সে কি রে আপু, তোর চোখগুলো এত ফুলে গেছে কেন? কেমন লাল হয়ে আছে? সে কিছু না রে, সারা রাত কাজ করেছি তো, তাই ঘুম হয়নি, তাই এখন ঘুমালেই ঠিক হয়ে যাবে। আপু, বল। তোর অনেক কষ্ট হয় তাই না রে? দেখিস, কলেজটা শেষ করেই আমি কোনো একটা চাকরি জোগাড় করে নেব, তখন তোর আর কষ্ট থাকবে না। আমি অনুকে জড়িয়ে ধরলাম। আমার এতটুকু ছোট্ট বোন আমার কষ্টগুলোকে বোঝে। আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, ওই আমার বোন। বাবা মা তো আমাকে কুড়িয়ে এনেছিল, তাই তো আমাকে দেখতে পারো না, একটু ভালোবাসো না। আয় আমার বাচ্চাটা, তুই আমার সব। আয় আমার কাছে। তনু আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, আমার কলিজা দুইটা আমার চোখের পানি মুছে দিল। যা, তুই ফ্রেশ হয়ে নে। তনু, তুই আমার সাথে আয়, আমি তোকে তৈরি করে দিই, না হলে দেরি হয়ে যাবে। আমি তনুকে নিয়ে চলে আসতে নিলেই অনুটা আবার পেছন থেকে ডাকলো। আপু শোন। বল। অনু আমাকে ইশারায় বলে তনুকে পাঠিয়ে দিতে। মনে হয় তনুর সামনে বলতে চায় না। বাচ্চা তুই যা, আমি আসছি। না কেন, আমিও শুনবো। যা বলছি। আমার ধমক শুনেই তনু এক দৌড়ে ঘরে চলে গেল। কিরে বাবু, কি হয়েছে, কিছু বলবি? বলছিলাম কি, সালমা আন্টির সাথে গতকাল কলেজ থেকে আসার সময় দেখা হয়েছিল। উনি একটা কথা বলল। অনুর কথাটা শুনেই বুকের ভিতর কেমন যেন একটা ভয় করে উঠলো। কি এমন বলেছে? সালমা আন্টি বলেছে সামিরাকে পড়ানোর জন্য সপ্তাহে 4 দিন পড়ালেই হবে, 3000 করে দিবে বলেছে। আপু আমি পড়াই, এতে তোকেও একটু হেল্প করতে পারবো। আমার কলেজের খরচ কিছুটা হয়ে যাবে। আপু প্লিজ না করিস না। আমি আম্মুকেও বলিনি, তুই অনুমতি দিলেই বলবো ভাবছি। আমি অনুর দিকে তাকিয়ে রইলাম। আমার ছোট্ট বোনটা আমাকে হেল্প করার জন্য কত কষ্ট করেছে, কিভাবে ওকে না করি। অনু আমাকে ঝাঁকি দিয়ে বলল, আয় আপু বল না। আমি অনুর কপালে একটা চুমু দিয়ে বললাম, পড়া আমি মাকে বলে দিব, মা যেন আপত্তি না করে। অনু খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু। আমার বুক পেটে আবার চিৎকার আসছে। এখনো মনে আছে আমার, আমি যখন কলেজে ভর্তি হলাম, পাশের ফ্ল্যাটে শানোয়ারা আন্টি আমাকে বলেছিল তোমার ছেলে তামিমকে পড়ানোর জন্য। তামিম আমার ফ্যান ছিল রীতিমতো, বেশি সময় আমাদের বাসায় থাকতো। আর রেনু আপু, রেনু আপু বলতে বলতে অস্থির ছিল ছেলেটা। আমিও অনেক খুশি হয়েছিলাম, আমি ওকে পড়াবো। ছোটবেলা থেকেই পড়ালেখায় ভালো ছিলাম, আমার যোগ্যতার জন্যই আন্টি আমাকে বলেছিল পড়াতে। আর তামিম আমার কথাও শুনতো। যখন বাবাকে বললাম, বাবা যেন আকাশ থেকে পড়লো, বলল কোনো দরকার নেই, পড়ার ক্ষতি হবে। বাবা না করায় আমার অনেক মন খারাপ হয়ে যায়। 2 দিন বাবার সাথে কথা বলিনি। তারপর যখন মাকে ডাকতে বাবার রুমে গেলাম, তখন দরজার পাশে দাঁড়িয়ে বাবার কথাগুলো শুনেই নিজের মাঝে অপরাধ কাজ করছিল। বাবার কথাগুলো ছিল, রেনুর মা, রেনু খেয়েছে? না, এখনো খাইনি। আপনি কেন ওকে অনুমতি দিচ্ছেন না? মেয়েটা পড়াতে চায়, পড়াক না।
সমস্যা কোথায়? না রেনুর মা, তুমি এই কথা বলো না। আমি চাই না আমার মেয়ের কাঁধে এত অল্প বয়সেই কোনো দায়িত্ব আসুক। আজ পর্যন্ত কখনো আমি আমার মেয়েকে বলিনি রেনু পড়তে বস। ও নিজ দায়িত্বে নিজের পড়ালেখা করে, ভালো রেজাল্টও করে। পড়ালে ওর মাথায় দায়িত্বের চিন্তা থাকবে। নিজের পড়ার কথা বাদ দিয়ে তামিমের রেজাল্টের চিন্তা করবে। আমি চাই না আমার রেনু এমন কষ্ট কাঁধে নিক। ওদের জন্য যা করা লাগে আমি করব। রেনুর মা, আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ 3 কন্যা দিয়েছেই। জানো তো রেনুর মা, আমি আমার মেয়েদের নিজের পায়ে দাঁড় করাতে পড়াচ্ছি, ওদের দিয়ে চাকরি করাতে নয়। আমার মেয়েগুলো মানুষের মতো মানুষ হবে। ভালো পাত্র দেখে ওদের পাত্রস্থ করব, তারপর আল্লাহর কাছে চলে যাব। আর কি চাই বলো? কি দেখছো এভাবে? কত মানুষ আছে একটা মেয়েকে বোঝা মনে করে, সেখানে আপনি 3টা মেয়েকে এত ভালোবাসেন। আপনাকে যত দেখি অবাক লাগে। সে কি বলছো? ওরা তো আল্লাহর রহমত। আমার রেনু তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত। আমার রেনুর মতো মেয়ে হয় নাকি? ও তো আমার আদর্শ সন্তান। বাবার কথাগুলো শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভেতরে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে দিই। বাবা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছিল। কাঁধে মা হাত রাখতেই বাস্তবতায় ফিরে এলাম। কি রে রেনু, আমি মাকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে মা? মা গো, আমার অনুটা যে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কি হয়েছে? কাঁদছিস কেন? আমাকে বল কি হয়েছে। আমি মাকে ওর টিউশনের কথা বললাম। মা নিজেও আপত্তি করলো না, বরং খুশি হলো। অনুটার কলেজের অনেক খরচ, ও নিজেরটা কিছুটা দেখে নিতে পারবে। বিছানায় এলিয়ে দিতেই ঘুমে চোখ বুঝে এলো। অনেক ক্লান্ত লাগছে, ক্লান্তিতে যেন শরীর ভেঙে আসছে। আর কিছু ভাবতে পারছি না। চোখ বোঝার সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সন্ধ্যার সময় তড়িঘড়ি করে উঠে বসলাম। মাগরিবের আজান শুনতে পাচ্ছি। মা, এই মা। উঠে গিয়ে দেখি মা কি যেন বানাচ্ছে। কাছে যেতেই বললো, কি রে, ঘুম হলো? তুমি আমাকে ডাকোনি কেন? আমি সারাদিন ঘুমিয়েছিলাম, এটা কি ঠিক হলো? মার সাথে কথা বলতে বলতেই মুখ হাত ধুয়ে নিলাম। তুই অনেক ক্লান্ত ছিলি, তাই ডাকিনি। তুই আরাম করে ঘুমাচ্ছিলি যে, তা দেখে আর ডাকতে মন চায়নি। বাবা উঠেছে। হ্যাঁ উঠেছে, তোর জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমাকে দেখেই বাবার মুখে হাসি ফুটে উঠল। বাবা হাত দিয়ে ইশারা করে আমাকে কাছে বসতে বলল। আমি বাবার বুকে মাথাটা রাখলাম। আমি ছোটবেলা থেকেই বাবা অফিস থেকে এলেই বাবার বুকে মাথা রাখতাম। আমি জানি বাবা আমাকে অনেক ভালোবাসে, এভাবে তার বুকে মাথা রাখলে। কেমন আছো বাবা? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। রেনু, হ্যাঁ বাবা বলো। তোর খুব কষ্ট হয় না রে মা? না বাবা, কি বলছো এসব? আমার কোনো কষ্ট হচ্ছে না, সত্যি বলছি বাবা। তুই না বললেও আমি বুঝি রে মা। না বাবা, সত্যি বলছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার তো ভাগ্য ভালো যে আমি আমার বাবা মা বোনদের দায়িত্ব নিতে পেরেছি। বাবার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। ওগো, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে মেয়েটার কষ্ট হবে। ও আমাদের ভালো রাখার জন্য কত চেষ্টা করে যাচ্ছে। নে মা, তুই খেয়ে নে। বাবার চোখ মুছে দিয়ে বললাম, হা করো বাবা। আমি খেয়েছি, তুই খা মা। হা করো বলছি। বাবাকে দিয়ে সাথে আমিও খেয়ে নিলাম। বাবার সাথে অনেকক্ষণ গল্প করলাম। বাবার সাথে কথা বললে আমার মন হালকা হয়ে যায়। আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে যাই, যেমন এখন ভুলে যাচ্ছি। বাবার সাথে কথা বলতে বলতে কখন যে 8টা বেজে গেল খেয়ালই করতে পারিনি। বাবাকে ওষুধ খাইয়ে দিয়ে আমি রুমে এসে বসলাম। আমার ফোনটা বেজে উঠলো। কানে ধরতেই ওপাশ থেকে কিছু কথা বললো। আমি চুপচাপ শুনে গেলাম। মা কিছুই বললাম না। কথা শুনে ফোনটা রেখে দিলাম। মা এসে আমাকে কিছু ভাবতে দেখে কিছু না বলেই চলে গেল। আবার কিছুক্ষণ পর এলো। আবার কিছু না বলেই চলে যেতে নিলেই আমি মাকে ডাকলাম, মা হ্যাঁ, এদিকে আসো। মা কাছে আসতেই মার হাত ধরে মাকে পাশে বসালাম। কিছু বলবা মা? না মানে মা, আমার কাছে সংকোচ করছো? বলো না, কি বলবে? না রে মা, আসলে ঘরে কিছু নেই যে কাল রান্না করব, আর কোনো টাকা পয়সাও নেই। তাই তোর কাছে কি কোনো... তুমি বসো। আমি উঠে গিয়ে ব্যাগ থেকে কিছু টাকা বের করে মার সামনে ধরলাম। মাকে টাকাগুলো দিতে গিয়ে আমার ভেতর থেকে কাঁপছিল, তবু হাতটা কাঁপেনি। আমি কাঁপতে দেইনি, না হলে যে আমার মা আন্দাজ করে ফেলবে।
তার মেয়ের কষ্টগুলো। আমাকে যে এখন শক্ত থাকতে হবে। টাকাগুলো দেখে মা অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি মার হাতে টাকাগুলো গুজে দিলাম। মা গুনে দেখলো 5,000 টাকা। এত টাকা কোথায় পেলি তুই? ধার করেছি মা, বেতন পেলে দিয়ে দিব বলেছি। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। মা আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি, নিয়ে যাবি। না মা, লাগবে না, অফিস থেকে খাওয়াই। মা চলে যেতেই আমি আবার ভাবনায় ডুবে গেলাম। আমার অন্ধকার জীবন আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতে হবে আবার সেই অন্ধকার গলির অন্ধকার জগতে, আবার নিজেকে অন্ধকারের সাথে মিলিয়ে দিতে। সময় ঘনিয়ে আসছে, আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমার মুখে তেমন কোনো সাজই নেই, নেই কোনো বেশভূষা। আমি বেরিয়ে পড়লাম আবার সেই অন্ধকার জীবনের অন্ধকার গলিতে। আবার অপেক্ষা করছি। বারবার কানে সেই কথাটাই বাজতে লাগলো। লোকটা বলেছিল তুমি অন্য কারো কাছে যাবে না। এই কথাটা কেন বললো? কেন বললো এমন কথা? দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি। সেই 8টা থেকে দাঁড়িয়ে এখন ঘড়ির কাঁটা 9:30। গতকাল এক অজানা সর্বনাশের ভয় কাজ করেছিল, তবে আজ জানি না কেন ওই কথাটা মনে পড়ছে। অন্য কেউ আসবে ভাবতেই নিজেকে আরো বেশি ঘৃণা লাগছে, কিন্তু আমার তো কিছুই করার নেই। কেউ লুটে খাওয়ার চাইতে আমি না হয় নিজেই বিলিয়ে দিই। এতে অন্তত নিজেকে শেষ করে নিজের পরিবারটাকে বাঁচাতে পারবো। আমার কষ্টগুলো না হয় আমার মাঝেই সীমাবদ্ধ থাক, কাউকে না হয় নিজের কষ্টের ভাগটা নাই দিলাম। এক অজানা মানুষের ডাকে হুঁশ ফিরল আমার। আপনি কি রেনু? হ্যাঁ। আমার কথাই বলেছে আপনাকে, চলুন। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইলাম। লোকটা আমার হাত ধরে আমাকে টেনে সামনের দিকে নিয়ে যেতে থাকলো। এমন সময় হুট করেই আমার সামনে একটা গাড়ি এসে ব্রেক করলো। আমি চমকে উঠলাম। লোকটা আমার হাত ছেড়ে দিল। পাশে তাকাতেই যেন আমি বিষম খেলাম। ওই লোকটা এসছে, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে। রাগে তার চোখগুলো লাল হয়ে আছে। সে হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটা আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। এই মেয়ে, এই তোমাকে না বলেছি তুমি অন্য কারো কাছে যাবে না? লোকটা রীতিমতো আমাকে ধমকাতে শুরু করলো। কথা কানে চাইনি? বলছি না অন্য কারো কাছে যাবে না। ড্রাইভারকে ঠিকানা দাওনি কেন? বলো কেন দাওনি? খুব ইচ্ছে করে অন্য কারো কাছে যেতে, তাই না? তার কথাগুলো খারাপ শোনালেও জানি না কেন আমার ভালো লাগছিল শুনতে। লোকটা চায় না আমি অন্য কারোর কাছে যাই। বলো, জবাব দাও। তোমাকে না নিষেধ করেছি, কেন শুনোনি? আমি প্রথম তার কথা জবাব দিলাম। আমি তো কারোর একার নই। চুপ! আমার জবাবে মনে হয় উনি আরো ক্ষেপে গেলেন। উনি আমাকে টেনে নিয়ে যেতে লাগলেন। তখনই বাদ সাধলো আজকের আশা লোকটার। আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও আজ আমার সাথে যাবে। আমি টাকা দিয়েছি ওর জন্য। টাকার কথা শুনে লোকটার রাগ যেন কয়েক হাজার গুণ বেড়ে গেল। সে আমার যে হাতটা ধরেছিলেন আরো জোরে ধরলেন। আমার হাতে খুব বেশি লাগছে, তো আমি কিছু বললাম না। ও তাই? টাকা দিয়েছিস? কত টাকা? কত? ওয়েট। উনি আমাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে পেছনে রাখা ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে নিয়ে গিয়ে ওই লোকটার মুখে ছুঁড়ে মারলেন আর বললেন, নে, যা তোর টাকা তোকে দিয়ে দিলাম। এর যদি ওর নাম মুখেও আনিস তাহলে এখানে শেষ করে দিব। বলেই উনি ড্রাইভ করতে লাগলো। রাগে ফুঁসছেন, তাকে দেখেই বোঝা যায় রাগের জন্য উনি অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন। বাড়ির সামনে এসেই অনেক জোরে জোরে হর্ন দিতে লাগলো। হর্ন দিয়েই যাচ্ছেন, থামছেন না। বাড়ির ভেতরে ঢুকেই লোকটা গাড়ি থেকে নেমে দরজাটা অনেক জোরে লাগিয়ে ভেতরে চলে গেলেন। উনি ভেতরে যাওয়ার প্রায় সাথে সাথেই টুনি দৌড়ে এলো। আপনি ঠিক আছেন তো? টুনির প্রশ্নে আমি অনেক অবাক হলাম, তবে কিছু বললাম না। টুনি আমাকে নিয়ে ভেতরে যেতে নিলেই বাড়িতে ঢুকতেই লোকটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার হাতটা শক্ত করে ধরে আমাকে প্রায় টানতে টানতে উপরে নিয়ে চলে গেলেন বেডরুমে। আমার বিস্ময় যেন কাটছেই না। না করার পরেও কোনো কথা শুনলে না? কেন শুনোনি? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি? ডু ইউ থিঙ্ক আই এম জাস্ট ব্রেস্ট? উনি এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন। গতকাল যে মানুষটা আমার সাথে এক অক্ষরও কথা বলেনি, আর সেই মানুষটাই এত কথা বলছে, কিন্তু কেন? জানার কৌতূহল থাকা সত্ত্বেও আমি কোনো প্রশ্ন করতে পারছি না, কারণ তাকে এসব প্রশ্ন করা যে আমার সাজে না। তাকে প্রশ্ন করার মতো কোনো সম্পর্ক তার সাথে আমার নেই, আর কখনো হবেও না। তবু মুখ খুলে শুধু বললাম, রাত বাড়ছে, আমি শাওয়ার নিয়ে আসি। আমার জীবনের বাস্তবতাগুলোই হয়তো আমার মুখের কথাগুলোকে
এতটা পাথরের মতো কঠিন করে দিয়েছে, ঠিক যতটা আমাকে শক্ত করে দিয়েছে। আমার কথাগুলো শুনে তার রাগ যেন পঞ্চম আকাশে উঠে গেল। সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে মারলেন। খুব শখ তাই না? আজ তোমার সব শখ মিটাবো, সব। বলতে বলতে উনি তার পুরুষত্বের নেশায় মাতলেন, পাগল হয়ে গেলেন। মুহূর্তের মাঝে লোকটা যেন আমার মাঝে হারিয়ে গেলেন। তার আমার কাছে আসার মাঝে স্পষ্ট ফুটে ওঠা কিছু যন্ত্রণা, এমন কিছু আছে যা থেকে তাড়া করে বেড়াচ্ছে। কারো প্রতি অনেক রাগ ক্ষোভ প্রকাশ পায়। কাউকে এভাবে নিজের করে না পাওয়া যন্ত্রণাগুলোই মেটাচ্ছেন আমাকে শাস্তি দিয়ে। হয়তো আমার কাছে এসে ওই লোকটাকে অনুভব করে যন্ত্রণা দিতে চায়। প্রতিটা মুহূর্তের সাথে তার দেওয়া যন্ত্রণাগুলো যেন বাড়তেই থাকলো। একটা সময় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সকাল হতেই আমি উঠে যাই। দেরি করে বাসায় ফেরা ঠিক হবে না। উঠে এমনিতে 8টা বাজে প্রায়। আমি উঠতেই পাশের মানুষটা বলে উঠল। গুড মর্নিং। তার এভাবে গুড মর্নিং বলায় আমি অবাক হলাম, তবে মনে মনে হাসলাম। আমার জন্য আবার গুড মর্নিং? আমি তার সাথে তেমন একটা কথা বলি না, জানি না কেন বলার প্রয়োজন মনে হচ্ছে না। তার সাথে তো আমার থাকার সম্পর্ক নয়, হয়তো তাই একটা জড়তা কাজ করছে। কারণ এই মানুষটি পৃথিবীতে একজন যে আমার জীবনের কালো অধ্যায়ের সাথে সংযুক্ত, তাই পারি না তার সাথে কথা বলতে। তবে একটা সময় আমি অনেক কথা বলতাম। তাই তো বাবা শখ করে আমার নাম দিয়েছিল শখের তোতা পাখি। আমি আমার বাবার শখের তোতা পাখি, কারণ আমি কথা বলতে অনেক ভালোবাসি। অনেক কথা বলি আমি। না, ভুল বললাম, অনেক কথা বলতাম। এখন আর আগের মতো কথা বলা হয় না, কারণ আমার কথা শুনবে এমন কেউ নেই। সবাই চায় দেহটাকে, কথা শুনতে কেউ চায় না, এটাই বাস্তবতা। চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। উনি আমার খানিকটা কাছাকাছি এসে বললেন। একদম রাগামানা বলে দিচ্ছি। বলেই সে বেরিয়ে গেল। খানিকক্ষণ পর আমিও নেমে এলাম। আমাকে নামতে দেখেই টুনি আমার কাছে ছুটে এলো। স্যার গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছেন। টুনি আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। গাড়িতে উঠে বসতেই সে ড্রাইভ করতে শুরু করলো। আজকে গলির মোড়ে আসতেই আমি থামতে বললাম। এখানে? হ্যাঁ, বাকিটা আমি নিজেই যেতে পারবো। আমি এগিয়ে দেই। না, আমার অন্ধকার জীবনের সীমানা এ পর্যন্তই, এরপর যাওয়ার অনুমতি নেই। সে আমার কথা শুনে আর কিছুই বললেন না। আমি বেরিয়ে সামনে হাঁটা শুরু করলাম। বারবার মনে হচ্ছিল একবার পেছনে ফিরে তাকাই, কিন্তু না, ওই জীবনের কোনো মায়া থাকতে নেই। হুট করে পেছন থেকে সে ডাকলো। রেনু। আমি তার এক ডাকেই পেছনে ফিরে তাকালাম। আমি অয়ন, অয়ন চৌধুরী। প্রথম আমি তার নাম শুনলাম, তবে আমি কিছুই বললাম না। আবার ঘুরে বাসায় চলে এলাম। এত ক্লান্ত লাগছে যে প্রতিটা সিঁড়ি উপরে উঠতে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন এখানেই থেমে যাই, শরীরটা সঙ্গ দিতে পারে। আমাকে দেখেই তনু চিৎকার করে উঠলো। মা, আপু এসেছে? তনু এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি কি অনেক ক্লান্ত আপু? না রে বাচ্চা। না বললেই হলো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত। কি রে মা, অফিসে কি অনেক বেশি কাজ করায় তোকে দিয়ে? না মা, আসলে নাইট ডিউটি তো, তাই একটু বেশি ক্লান্তি ধরে ফেলে, আর কিছু না। আচ্ছা, গোসল দিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, আমি খাবো না, একটু ঘুমাবো। বলেই গোসল করে বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই নিজেকে হালকা লাগছে। চোখ বন্ধ করতেই কানে শুনতে পেলাম, রেনু, আমি অয়ন, অয়ন চৌধুরী। কখন যেন ঘুমিয়ে পড়লাম। আজ বিকেল বিকেলেই ঘুম ভেঙে গেল আমার। নিজেকে খুব ফুরফুরে লাগছে, জানি না কেন, তবুও ভালো লাগছে নিজের কাছে। উঠে মুখ হাত ধুয়ে ছাদে চলে গেলাম। আজ রোদ নেই, হালকা মেঘলা আকাশ, সাথে মৃদু বাতাসও বইছে। আমি চুলগুলো ছেড়ে ছাদের রেলিংটা ঘেঁষে দাঁড়ালাম। মৃদু বাতাসে আমার চুলগুলো দোল খেতে লাগলো। আমি বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলাম, যেন প্রতিটা নিঃশ্বাসের সাথে আমার ভেতরটাকে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। আজ অনেক অনেক দিন পর আমি এইভাবে উপভোগ করছি। যখন আমার মন ভালো থাকে তখন আনমনেই আমার মুখ দিয়ে গান বেরিয়ে আসে, যেমন এখন আমি গাইছি। আমারও পরানো চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো চাই, আমারও পরানো চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার
চাহা চায়। বাহ, কতদিন পর আমার মেয়ে গান গাইছে। মার ডাকে আমি ফিরে এলাম ভাবনার জগৎ থেকে। মাকে দেখে হেসে দিলাম। থামলি কেন গা? আবার অন্যদিন গাইবো। মা আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। এই নে চা। তুমি কিভাবে বুঝলে? আমার মেয়েটা আমাদের সব প্রয়োজন দেখছে, আর আমি তার এতটুকু প্রয়োজন বুঝবো না? তা না হলে কিসের মা হলাম? কথাটা বলেই মা পাশে রাখা চৌকিটাতে বসলেন। মাকে দেখেই বোঝা যাচ্ছে তার হয়তো মন খারাপ। আমিও গিয়ে মার পাশে বসলাম। কি গো মা, কি হয়েছে? কি ভাবছো? জানিস তো মা, খুব খারাপ লাগে, তোদের জন্য কিছুই করতে পারছি না। তুই একাই কত কষ্ট করছিস। আমি মাকে আলতো করে জড়িয়ে ধরলাম। দেখো মা, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক ভালো থাকবো। বিকেলে আমি এই ছাদের কোনায় বসেই কাটিয়ে দিলাম। ছাদের সাথে আমার সম্পর্কটা অনেক নিবিড়। বিকালের এই সময়টা আমি এখানেই কাটাতে ভালোবাসতাম। আজ অনেক দিন পর আবার এইভাবে সময় কাটাচ্ছি। আবার এইভাবে নিজেকে কখনো সময় দিতে পারবো ভাবিনি। বিকেল ঘনিয়ে কখন যেন সন্ধে হয়ে গেছে। চারদিক কিছুটা অন্ধকারচ্ছন্ন হয়ে এসছে। খেয়ালই করিনি। মায়ের ডাকেই খেয়াল হলো। আসছি মা। ডেকেছিলে মা? সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া লাগবে না তোর? খাবো তো। কখন খাবি শুনি? তুমি যখন দেবে তখনই, বলেই হেসে দিলাম। যা, তোর বাবার কাছে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। আমি বাবার কাছে গিয়ে বসলাম। আমাকে দেখেই বাবার মুখে সুখের হাসি ফুটে ওঠে। আমি এই হাসিটা দেখলে আমার সব কষ্ট ভুলে যাই। বাবা, তোমার মাথায় তেল দিয়ে দিই? না রে মা, লাগবে না। বলে হলো লাগবে না? কতদিন তোমার মাথায় তেল দিয়ে দেইনি। বলতে বলতেই বাবার মাথাটা নিজের কোলে নিয়ে খুব যত্ন করে তেল দিয়ে দিতে লাগলাম। তখনই মা আসে ভাত নিয়ে। সে কি, মেয়েটা সারাদিন কিছু খায়নি, এখন একটু খাবে, আর তুমি ওকে দিয়ে মাথায় তেল দেওয়াচ্ছ? মা, মা, বাবাকে এভাবে বলবে না। আমি বলছি দিয়ে দিব। ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে মামা। তাহলে তুমি খাইয়ে দাও, কতদিন তোমার হাতে ভাত খাই না। মা আজ অনেকদিন পর আমাকে ভাত খাইয়ে দিল। আজ পেটে চাইতে মনটা পড়লো বেশি। মায়ের হাতে ভাত খাওয়ার সুখটাই অন্যরকম। মা, আমি যাই, আমাকে আবার বের হতে হবে। রেনুমা, কিছু বলবে বাবা? একটা কথা বলতাম। বলো না বাবা, কি বলবে? বলছিলাম, তুই অফিসে বলে দেখতি যদি তোকে সকালে শিফটে দেয়া যায়। এভাবে রাত জেগে কাজ করলে তো তুই অসুস্থ হয়ে পড়বি মা। আমার জন্য বাবা কত চিন্তা করে। ভেতরে ভেতরে অনেক অপরাধ বোধ কাজ করে আমার। পারছি না, তবুও সহ্য করা লাগছে। কারণ সত্যিটা জানলে যে বাবা মা মরে যাবে। কিরে মা, কি ভাবছিস? মাত্রই তো জয়েন করলাম, কিছুদিন যাক, তারপর না হয় বলে দেখব। আচ্ছা যা মা, তৈরি হয়ে নে। 8টার মাঝে বেরিয়ে পড়লাম। রাস্তায় জ্যামও থাকে। এতটা পথ যেতেও তো সময় লাগবে ভাবছি, আর হাঁটছি। হাঁটতে হাঁটতেই গলির মোড়ে এসে থমকে গেলাম। আমি ঠিক দেখছি তো? চোখ বন্ধ করে আবার তাকালাম। ঠিকই তো দেখছি, মানুষটা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে কাছাকাছি আসতে দেখেই সে গাড়ি থেকে নামলেন। আমি তার সামনে গিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তাকে কি বলবো? আমাকে অবাক করে দিয়ে সে নিজেই বললেন, তুমি তো সকালে এখানেই নামলে। বাসা তো চিনি না, তাই ভাবলাম হয়তো এখান দিয়ে আসবে, তাই এখানেই অপেক্ষা করলাম। আমি কিছু বললাম না। সে আমাকে আবার অবাক করে দিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ালেন। বসো। আমি তার বাধ্যগতভাবে বসে পড়লাম। সে আমাকে নিয়ে বাসায় চলে এলেন। টুনি আমাকে দেখেই হেসে দিল। আমি তার রুমে গিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা তো বাহানা, আমি তো তার চিন্তায় মগ্ন ছিলাম। তার কারণ, তার আচরণগুলো কিছুতে মিলাতে পারছি না। সে কখন পাথরের মতো শক্ত, কখন পানির মতো স্বচ্ছ, কিছুই বুঝতে পারি না। তার হিসেবটা যে কিছুতেই মেলাতে পারি না। সে কেন আমার বোঝার বাইরে? কেন পারছি না আমি তাকে বুঝতে? তখনই সে আসলো। তার সাথে আরো দুজন। দেখেই বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। এই ব্যাগটা আর বাকি জিনিসগুলো নিয়ে গাড়িতে রেখে দাও। তারা ব্যাগ আর বাকি জিনিসগুলো নিয়ে চলে গেল। মানুষটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। তার চাহনিতে কি যেন আছে। আমি হারিয়ে যাচ্ছিলাম। আমি বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। আর আমি না ফেরা পর্যন্ত
তুমি এখানেই থাকবে, অন্য কারো কাছে যাবে না বলে দিলাম। ড্রাইভার তোমাকে নিয়ে আসবে, আবার সকালে দিয়ে আসবে। কথার যদি এদিক সেদিক হয় তাহলে সেখানেই শেষ করে দিব। কথাটা মনে থাকবে তো? আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলাম, মনে থাকবে। এটা রাখো, এখানে যা আছে তা দিয়ে আমি আসা পর্যন্ত তোমার চলতে কোনো সমস্যা হবে না। আর যতদিন আমি না আসবো, প্রয়োজনে প্রতিদিন তুমি রাতে এখানে থাকবে। আমি ফোন দিয়ে খবর নিব, কথার যেন নড়চড় না হয়। আমি আসি, সাবধানে থেকো। আমি দাঁড়ানো থেকে বিছানায় বসে পড়লাম। সে আমাকে কথাগুলো বলেই বেরিয়ে যেতে নিয়ে আবার ফিরে এলেন। হুট করেই সে আমার একদম কাছাকাছি চলে এলেন। মাথা নিচু করে আমার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলেন আর বললেন, নিজের খেয়াল রেখো। বলে একটা হাসি দিয়ে বেরিয়ে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। নিজের অজান্তেই আমার হাতটা কপালে চলে গেল। সে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন। হ্যাঁ, এটা ভালোবাসার পরশ, কারণ এই মানুষটার প্রতিটা স্পর্শের সাথে আমি পরিচিত। তার এই স্পর্শে কোনো রাগ ছিল না, কোনো ক্ষোভ ছিল না, শুধু ছিল ভালোবাসা। তাই এটাকে ভালোবাসার পরশই বলে। আমি ভূত দেখার মতো বসে রইলাম। কিছুক্ষণ পর এক কাপ চা হাতে টুনি এলো। আপনার চা? এতক্ষণ কোথায় ছিলে? স্যারের স্টাডির রুম গোছাচ্ছিলাম। সারাদিন কাজ করেছেন তো, তাই এলোমেলো হয়েছিল। স্যার প্রতিবারই কোনো বিজনেস ট্যুরে যাওয়ার আগে এমনটা হয়। টুনি, একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন। তোমার স্যার অনেক বড় লোক, তাই না? কি হবে এত টাকা দিয়ে বলেন? মানুষটাকে ভালোবাসারই তো কেউ নেই। ভালোবাসার বিনিময়ে শুধু পেয়েছি বিশ্বাসঘাতকতা। এত টাকা কি মূল্য? আমি স্পষ্ট দেখলাম। কথাগুলো বলতেই টুনির চোখ ছলছল করছিল, তাই প্রসঙ্গ পাল্টে দিলাম। আর কিছু জানতে চাইলাম না। তোমার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। আমার আপনাকে খুব আপন মনে হয়। তাহলে আজ সারা রাত তুমি আর আমি গল্প করব। এই তো গল্প করছি। করেছি, আরো করব সারা রাত। কথা বলতে বলতে আমার চায়ের কাপটা খালি হয়ে গেল। টুনি আমার হাত থেকে কাপটা নিয়ে নিল। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ুন। সে কি কথা? আমরা তো গল্প করব। করব, তবে আজ নয়। স্যার বলে গেছেন আজ যেন আপনি ঠিক মতন ঘুমান। আপনার বিশ্রাম দরকার, তাই আজ আর রাত জাগা যাবে না। বলেই টুনি আমাকে শুয়ে দিয়ে আমার গায়ের উপর চাদরটা টেনে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। আমি চোখ বন্ধ করতেই মনে হলো কেউ আলতো করে আমার কপালে চুমু এঁকে দিল। আমি চোখ খুলে ফেললাম। না, এটা শুধু আমার ভাবনা ছিল। যখন মানুষের সাথে তার চিন্তা ভাবনার বাইরের কিছু ঘটে, তখন ওই ঘটনাটাই বারবার মাথায় ঘোরে। আমার সাথেও তাই ঘটছে। সেজন্য আমার মস্তিষ্কে সেই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটছে। কারণ ওই মানুষটার থেকে এমন কিছু আশা করা তো দূরের কথা, কল্পনাতেও ভাবিনি। অথচ সেটাই হয়েছে আমার সাথে। আজ অনেকদিন পর আমার ভেতরটা শান্ত। হয়তো সারাদিন ঘুমানোর পরেও এখনো আমার চোখে রাজ্যের ঘুম। মনে হচ্ছে কেউ আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ঘুমের দেশের রাজ্যে। হয়তো সেটা অয়ন চৌধুরী ব্যতীত অন্য কেউ নয়। আজ অনেকদিন পর খুব সুন্দর একটা সকাল হলো। কোনো দুশ্চিন্তা ছাড়াই আমার সকাল হলো। এটাকেই বলে প্রকৃত সকাল। আমি বারান্দায় দাঁড়িয়ে সকাল হওয়া দেখছিলাম। ঠিক তখনই টুনির আগমন ঘটে। ঘুম কেমন হলো? খুব সুন্দর। সুন্দর? আমি সুন্দর বলায় টুনি অবাক হয়েছে। তা টুনিকে দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। ঘুম আবার সুন্দর হয় নাকি? ঘুম হয়তো ভালো হয়, নয়তো খারাপ হয়। হয় টুনিমণি, ঘুমও সুন্দর হয়। টুনি আমার কথা শুনে অবাক হচ্ছে। কিছু কিছু অনুভূতি চাইলেও কারোর সাথে ভাগ করা যায় না। তাই আমি ওই অনুভূতিটা টুনির সাথে শেয়ার করতে পারছি না। তবু আমার ভালো লাগছে। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। আপনি চা শেষ করেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করছি। প্রয়োজন নেই, আমি বাসায় গিয়ে মার সাথে খাবো। আমি না যাওয়া পর্যন্ত মা কিছুই খায় না। কিন্তু স্যার তো। তোমার স্যারকে বলো আমি খেয়েছি। তাহলে আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে, আপনি রেডি হয়ে নিন। আমি আর টুনিকে বাধা দিলাম না, কারণ টুনিকে বললেও শুনবে না। আর ও স্যারের নির্দেশ ও অমান্য করবেও না। তাই বাধ্য মেয়ের মতো টুনির কথা মতোই গাড়িতে করে ফিরলাম। তবে এর গণ্ডি গলির মোড় পর্যন্তই। এরপরে যাওয়ার অনুমতি নেই। ইদানিং প্রতিদিনই সকালে নাস্তা নিয়ে বাসায় ফিরি। মা অনেক খুশি হয় যখন আমার হাতে কিছু দেখে। কিরে, আজও তুই খাবার নিয়ে এসেছিস? হ্যাঁ, অনু তনু, তোমার আর বাবার জন্য। তোকে না নিষেধ করলাম? সব নিষেধ শুনতে হয় না মা।
আজকে নাস্তার জন্য কি বানিয়েছো মা? কিছুই না, তুই নাস্তার জন্য প্রতিদিনই তো কিছু না কিছু নিয়ে আসিস, তাই তো কিছু বানাইনি। দেখলি তো, তাহলে আজ যদি আমি খালি হাতে আসতাম তাহলে আমার অনু আর তনু কি খেয়ে যেত? সে আমি কিছু একটা বানিয়ে দিতাম। তুমি তো রান্না করোই, একবেলা না হয় না করলে। সেই তো, ডাল ভাত ছাড়া তেমন কিছুই করতে পারি না। কতদিন ধরে তোদের ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারি না। কথাটা বলতেই একটা চাপার নিঃশ্বাস বেরিয়ে এলো মার। মার চোখগুলো ছলছল করছিল। মার কষ্টটা বুঝতে পারছিলাম। আমার সাধ্যের বাইরে তো আমি কিছুই করতে পারছিলাম না। আর একসাথে মাকে এতগুলো টাকা দিলে যে মাও সন্দেহ করবে। না পারছি পরিবারের কষ্ট দেখতে, আর না পারছি কিছু করতে। সংসারের মেয়েগুলো এত অসহায় হয় কেন? কেন মেয়েগুলোর ইচ্ছে থাকা সত্ত্বেও তারা নিজের পরিবারের জন্য কিছু করতে পারে না? গত রাতে খুব ভালো ঘুম হয়েছে, তাই আজ আর ঘুমালাম না। মাকে ঘরের কাজে হেল্প করলাম। মা তো আমাকে কিছুই করতে দেবে না, তাই টুকটাক এটা ওটা করতে লাগলাম। ঘর গোছাতে গোছাতেই ফ্রিজটা খুললাম, দেখে পরিষ্কার করা লাগবে কিনা। ফ্রিজটা খুলতেই বুকের ভেতরটা ধুক করে উঠলো। আমি আমার এতটা বয়সে কখনো দেখিনি আমাদের ফ্রিজ খালি। আমার মার ফ্রিজ সব সময় ভরা থাকতো, এই খালি ফ্রিজটা দেখে আমার এত কষ্ট হচ্ছে। তাহলে আমার মার না জানি কতই কষ্ট হয়। ঘর গোছানো শেষ করেই কাপড় পাল্টে নিলাম। চুলগুলো মাথায় তুলে হাত খোপা করতে করতেই মাকে ডাকতে শুরু করলাম। মা, ও মা, মা, কোথায় তুমি? কি রে, চেঁচাচ্ছিস কেন? বাজারের ব্যাগটা দাও তো। বাজারের ব্যাগ দিয়ে তুই কি করবি? কি করবো মানে বাজার করব। বাজারের ব্যাগ দিয়ে মানুষ কি করে? তুই করবি বাজার? হ্যাঁ, বাজার করব। দাও, এখন বাজারের ব্যাগটা এনে দাও। মাকে অবাক করে দিয়ে আমি বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। জীবনে কোনো দিন বাজার করিনি, আজ প্রথম বাজারে যাচ্ছি। আমি ছোটবেলা থেকে দরদামে খুব পাকা, বাবার থেকেই শিখেছি। ব্যাগ ভর্তি বাজার করে বাসায় ফিরলাম। আজ মনটাও ফুরফুরা লাগছে। বাজার করে অনু আর রেনুর জন্য টুকটাক কেনাকাটাও করলাম। ওদের জন্য কিনতে গিয়ে এক পাতা কালো টিপের পাতা চোখে পড়লো। দেখেই টুনির কথা মনে পড়ে গেল। টিপের পাতাটা টুনির জন্য কিনে ব্যাগে রেখে দিলাম। ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় ফিরলাম। আমার হাত ভর্তি বাজারের ব্যাগ দেখে মা তো তাক লেগে গেল। সে কি রে, তুই তো মনে হয় পুরো বাজারটাই তুলে এনেছিস। কই আর বাজার তুলে আনলাম, অল্প কয়টা জিনিসই তো এনেছি। মাকে এভাবে খুশি দেখে ভালো লাগছে, সাথে কষ্ট হচ্ছে। আমার এখনো মনে পড়ে সেই দিনের কথা। বাবা ব্যাগ বোঝাই করে বাজার নিয়ে আসতো, আর সেই বাজারের সামনে এই বাজার তো কিছুই না। তবুও আমার মা আজ কত খুশি। আজ অনেকগুলো দিন পর তার ফ্রিজটা পুরোপুরি না ভরলেও কিছুটা ভরবে, ভাবতেই আমার ভেতরটা জুড়িয়ে যাচ্ছে। অনেকদিন পর মার মুখে হাসি দেখলাম। সারাদিন অনু, রেনু আর বাবার সাথে গল্প করে কাটিয়ে দিলাম। অনেকদিন পর মনের মতো একটা দিন গেল আমার। কি রে, সময়ের খেয়াল আছে তোদের? রেনুকে ছাড়, ওর অফিস যেতে হবে যে। মা, আরেকটু প্লিজ। সে কি কথা, 8টা বাজে প্রায়। আজ এখানেই থাক, আবার কাল খেলবো বলেই আমি উঠে গেলাম। আমার নিজেরও আজ উঠতে মন চাইছিল না। আজ না গেলেও সমস্যা নেই, মানুষটা তো নেই। তবে না গেলে মা যদি সন্দেহ করে, এর চাইতে চলে যাওয়াই ভালো হবে। টুনিটাও তো আমার অপেক্ষা করবে। গলির মোড়ে আসতেই দেখি তার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি চলে এলাম টুনির কাছে। এতক্ষণে আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। রাগ করলে? আপনার উপর কি রাগ করতে পারি? আসুন। টুনি আমার হাত ধরে টেনে আমাকে উপরে নিয়ে গেল। খেয়ে আসেননি তো? সন্ধ্যায় খেয়েছি শুনে টুনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আর ঘন্টাখানিক গেলে আবার খেতে পারবো। ঠিক আছে, আজ যেন না শুনে খেয়ে এসেছেন। আমি টুনির হাত ধরে ওকে পাশে বসে বললাম, কি করব বলো, মা যে না খেয়ে বের হতে দিতে চায় না। মা? হ্যাঁ মা। ঠিক আছে, তাহলে অল্প খেয়ে আসবেন, কিন্তু আমার সাথেও খেতে হবে। আচ্ছা, খাবো। মা শব্দটা শুনে টুনির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। দেখেই বুঝতে পারছি ওর ভেতরে কোনো একটা ঝড় বইছে। টুনি? জি।
মাকে খুব ভালোবাসো তাই না? মায়ের কথাটা বলার সাথে সাথেই টুনি আমাকে হুট করে জড়িয়ে ধরলো। ও জড়িয়ে ধরার মাঝে অনেক কষ্ট ছিল, যা আমি খুব করে অনুভব করতে পারছিলাম। এই মায়াভরা হাসি মুখে মেয়েটার মাঝেও অনেকগুলো কষ্ট লুকিয়ে আছে, আর আজ আমি ওর কষ্টগুলোই নাড়া দিতে বসলাম। বেশ অনেকক্ষণ টুনি আমাকে জড়িয়ে ধরে রাখলো। মেয়েটার কান্নাও ভারী ভিন্ন। এত কাঁদলো, তবে একটু শব্দ করলো না, একটা গোংরানিও দিল না। আমি টুনির জন্য পানি হাতে উঠতে নিলেই টুনি আমার হাতটা ধরে বলে, শুনবেন আমার মায়ের কথা? আমি টুনির মাথায় হাত রেখে বললাম, হ্যাঁ শুনবো, সব শুনবো। বলেই টুনির হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ওর জন্য পানি ঢেলে এনে দিলাম। আগে পানিটা খাও। কষ্টে মেয়েটার মুখ দিয়ে পানিও যাচ্ছে না। এক ঢোক দিয়ে পানি খেয়ে টুনি আবার আমার দিকে চোখ তুলে তাকায়। কি মায়া সেই চাহনিতে। জানেন, আমার মা না দেখতে আপনার মতন ছিল। আমি আপনার মাঝে আমার মাকে দেখতে পাই। ও আমার মাঝে ওর মাকে দেখতে পায়, কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন করে উঠলো। টুনিটা আমার অনুর বয়সী, তাই এখন টুনির মাঝে আমি আমার অনুকেই দেখতে পাচ্ছি। টুনি বলতে শুরু করলো, আমার মার বাবা আমার মাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। আমার মা না অনেক রূপবতী ছিল না, তবে মায়াবতী ছিল। আমার মায়ের গায়ের রং দুধে আলতা ছিল না, তবে একবার দেখলে আবার তাকাতো মায়ের দিকে। ঠিক অবিকল আপনার চোখের মতন ছিল আমার মায়ের চোখগুলো। বিয়ের বছর পরেই মার কোল জুড়ে আসলাম আমি। খুব শখ করে মা আমার নাম দিয়েছিল টুনি। বাবার সাথে মায়ের সম্পর্ক ভালো ছিল, কখনো কোনো ঝগড়া দেখিনি। একদিন মাঝরাতে মায়ের চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি দাদির সাথে অন্য ঘরে ছিলাম। আমি মার চিৎকার শুনে উঠতে চাইলে দাদি আমাকে বাধা দেয়। তবুও আমি দাদির বাধা উপেক্ষা করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে দাওয়ায় চলে এলাম। এসেই দেখি অন্য পাশে মায়ের ঘরে দাওয়ায় মা বসে কাঁদছে। বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের আর্তনাদ শুনতে লাগলাম। মা বলছিল, আপনি যাইয়েন না, আমার কথা শুনেন, যাইয়েন না আপনি। আমি ওইটুকু মানুষ কিই বা বলতাম। পা টিপে টিপে মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। মা আমাকে জড়িয়ে ধরলো। তারপর কয়েকদিন বাবাকে দেখিনি, কোথায় ছিল জানি না। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বাজান কই গেছে, আহে না কেল লাইগা? আমার পরানটা বাজানের লাইগে কেমন কেমন করে মা। মা আমাকে জড়িয়ে ধরে শুধু কাঁদে। জানি না রে মা, তোর বাপে কই গেছে, আমার কপাল পুড়ছে রে মা, আমার কপাল পুড়ছে। ওই সময় বুঝিনি কপাল পোড়া জিনিসটা কি। তখন বুঝিনি আমার মার কপাল কিভাবে পুড়লো। আমি মার কপালে তাকিয়ে দেখলাম মার কপালে তো কোনো পোড়া দাগ নেই। তাহলে মা কেন বলল তার কপাল পুড়েছে? ওই সময় ব্যাখ্যা চাওয়ার চাইতে আমার মায়ের চোখের পানি মুছে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তাই আর মার কাছে জানতে চাইনি। মা, মাগো, কপাল পোড়া কি জিনিস? তার কিছুদিন পর বাবা আসলো। বাবাকে দেখতে বিধ্বস্ত লাগছে। তখন এত কিছু আমি বুঝি না। আমি তো আমার বাবাকে দেখে খুশি হয়ে চিৎকার করে উঠলাম, মা বাজান আইছে। চিৎকার করতে করতেই বাবার কাছে দৌড়ে গেলাম। বাবা আমাকে কোলে তুলে চুমু খেলেন। মা কল পারে পানি তুলছিলেন। কলস ফেলে মাও দৌড়ে এসে দাওয়ায় দাঁড়ায়। বাবা কাছাকাছি আসতেই বলে উঠলেন, আপনি আইছেন? আহারে, চোখ মুখ কান হুগাই গেছে। আপনি কলের পারে যান, আমি আপনার লাগা গামছা লই আহি, গোসল দিয়া গরম ভাত খাইবেন। তারপরে কয়েকটা দিন বাবাকে মার সাথে কোনো খারাপ ব্যবহার করতে দেখিনি, আর ঝগড়াও করতে দেখিনি। তারপরে একদিন, মাহফুজ মিয়া বাড়ি আসনি? ও মাহফুজ মিয়া বাড়ি আসনি? কেডা রে ডাকে? আরে মিয়া, আমি জব্বার আলী। আরে জব্বার মিয়া যে, আহো মিয়া বাড়ির ভিতরে আহো। ও টুন্নুমা কই গেলা? জব্বার মিয়া লাইকা দানা পানির ব্যবস্থা করো। না না, দানা পানি অন্যদিন হইব। আজকে একটা দরকারি কামে আইছি। কি কাম কও মিয়া? জব্বার আলী ফিস ফিস করে বাবাকে বলল, একদল বড় পার্টি আছে। কথাটা বলেই তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আমি পাশেই দাঁড়িয়েছিলাম। এদিকে আহো।
জব্বর কাকা বাবাকে সাইডে নিয়ে গিয়ে কি কি যেন বলল। বাবা তাকে বিদায় দিয়ে তড়িঘড়ি করে ঘরে গেলেন। ও টুনির মা, ট্যারাঙের চাবিটা দাও তো। বাবার যেন তর সই ছিল না। মা রান্নায় ব্যস্ত ছিল। বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে আসে, মার আঁচল থেকে চাবিটা নিয়ে আবার ঘরে যায়। শুধু ট্রাঙ্ক খোলার খট করে শব্দ পেলাম, কি করলো কিছুই জানি না। মাকে চাবিটা দিয়ে একটু কাজ আছে বলে বাবা চলে গেল। মা পিছন থেকে চিৎকার করতে লাগলো, আপনি খাইবেন না? রাইতে আইয়া খামো। সেদিন অনেক রাতে বাবা বাড়ি ফেরে। বাবার মুখ চোখ কেমন যেন লাগছে দেখতে। বাবাকে দেখেই মা আমাকে বলল, মা যাও দাদির লগে গিয়া ঘুমাই পড়ো। আমি বের হতে হতে শুনলাম, আপনি হাত মুখ দিয়ে আহেন, আমি ভাত বাড়ি আপনার লইগা। না, ভাত খামো না। কেন খাইবেন না? কি হয়েছে আপনার? খামো না কইছি, খামো না। এত প্রশ্ন করছো কেন? আমি দাদির কাছে চলে এলাম, তাও আমার ঘুম আসছিল না। পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আবার মাঝ রাতে মার আর্তনাদে আমার ঘুম ভেঙে গেল। মা চিৎকার করে কাঁদছে। ওইটা নিয়েন না, ওইটা টুনির লেগা বানাইছি। আপনার আল্লাহর দোহাই লাগে, ওইটা নিয়েন না। কখনো বুঝিনি বাবা কি নিয়ে যাচ্ছে আর মা কেন বাধা দিচ্ছে। মা সারা রাত কান্না করলো। পরের দিন দুপুরের দিকে বাবা বাড়ি ফিরলো। মা চুপ করে বসেছিল। এই ভাত দে, খিদা লাগছে। মা বাবার কথার কোনো জবাব দিল না। কি রে, কথা কানে যায় না? ভাত দিতে কইলাম না? ও মা, বাজান ভাত খেতে চায়, বাজানের ভাত দাও। ভাত নাই। ভাত নেই কেন? আমি কি খামো? মা রাগী চোখে বাবার দিকে তাকায়। আমার জিনিস ফিরাইয়া দেন, নাইলে আপনার লাগে কোনো ভাত নাই। মার কথা শুনে বাবার রাগে যেন রক্ত টগবগ করতে লাগলো। বাবা রাগে মার চুলের মধ্যে ধরে। কি কইলি তুই? তোর এত বড় সাহস, আমারে ভাত দিবি না? তোরে বান্দি রাখছি কেন? এত বড় সাহস তোর! তোরে আজকে মাইরা ফালামু। বলেই বাবা মাকে মারতে লাগে। মা চিৎকার করতে থাকে, এ মফিস, কি করছিস কি? মাইয়াটা মইরা যাইবো তো। স্যার কইলাম, স্যার। বাবা মাকে ছুঁড়ে ফেলে চলে গেল। তারপর দুদিন বাবা বাড়ি ফিরেনি। দুদিন পর বাবা বাড়ি ফিরলো, কিন্তু বাড়িতে আর শান্তি ফিরলো না। অশান্তি যেন প্রতি বেলায় লেগেই আছে। মার প্রতি বাবার অত্যাচারগুলো বাড়তেই থাকলো। প্রায় প্রতিদিনই বাবা মায়ের গায়ে হাত তুলতো, মাকে মারতো। এর মাঝেই আমার দাদিটা মারা যায়। মা সারাদিন কান্না করতো। আমাকে দেখার মতো কেউ থাকলো না। আমার মাথা দুঃখের অতল সাগরে ভাসতে থাকলো। আমি জানি না কেন এমন হচ্ছে, কেন আমার বাবাটা এমন বদলে গেল। মার কোলে শুয়েছিলাম, জিজ্ঞেস করলাম, মা, ও মা। কি মা? বাজানের কি হয়েছে মা? বাজান কেন আমাকে আগের মতন ভালোবাসে না? কও না মা, কেন ভালোবাসে না বাজান? কি হয়েছে বাজানের? মার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছু বললেন না। প্রতিনিয়ত বাবা টাকার জন্য মার গায়ে হাত তুলে। পরের দিন বাবার সাথে একজনকে নিয়ে বাড়ি ফিরলেন। সে কে জানি না, আমি আড়ালেই ছিলাম। বাবাকে দেখলে দৌড়ে যায় না। বাবা আগের মতন আদর করে কোলেও নেয় না। বাবাকে দেখলে ভয় লাগে। সেদিন কি হতে চলেছে তা আমার জানার বাহিরে ছিল। ওই দিন যে আমাদের জীবনটা এভাবে পাল্টে যাবে ভাবতেই পারিনি। আমি বাইরে থেকে মার চিৎকার আর আর্তনাদ শুনতে পেলাম। কি কোন আপনি? আপনার মাথা ঠিক আছে নি? চুপ, একদম চুপ। যা কই তা হল, নাইলে মাইরা ফালামু তোর। আপনার আল্লাহর দোহাই লাগে, এই কথা কইেন না, আল্লাহর গজব পড়ব। বেশি কথা কইলে তোর টুনিরেও বেচ্চা ফালামু। পরে বুঝতে পারলাম বাবা জুয়ার নেশায় সব টাকা পয়সা শেষ করে ফেলেছে। শেষ পর্যন্ত আমার মাটাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। মা চিৎকার করে বলতে লাগলো, যা টুনি পালায় জামা, ওই অমানুষটা তোরে বেচা পালাইবো। যা মা, ভাইগা যা, ওরা তোরে বাজবার দিব না মা, পালায় যা। আপনার দোহাই লাগে, আমার টুনিরে সাইরা দেন, ওরে সাইরা দেন। বাবা আমার দিকেই আসছিল। আমি মার কথা শুনে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। অনেক দূরে চলে এসেছি। সামনে বিশাল নদী, আর পথ নেই। একবার পিছনে তাকিয়ে বললাম, মা, মাগো, মাগো বলেই আমি সামনে বিশাল লঞ্চটায় উঠে পড়লাম। কোথায় যাচ্ছি কিছুই জানি না, শুধু জানি মা বলেছে পালায় যা টুনি, তাই আমি পালাচ্ছি। মা আমাকে বাঁচার জন্য পালাইতে বলেছিল, তাই আমি পালাচ্ছি। ধুধু পানির চারদিকে হই হুল্লেন দিয়ে লঞ্চ চলছে আপন গতিতে।
একটা সময় এসে থামলো। একে একে সবাই নামছে, কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি এত মানুষের ভিড়ে আমার মাকে খুঁজতে লাগলাম। মা গো, তুমি কই মা? মা, তুমি কই? মা গো! হাজার মানুষের ভিড়ে ঠেলায় আমি আগাতে লাগলাম সামনে। সেই সকাল থেকে হেঁটেই যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, শুধু হাঁটছি। দিন শেষ হয়ে রাত হলো, ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল চারদিক। আমার যাওয়ার কোনো জায়গায় নেই। এক অন্ধকার গলিতে হাঁটছি, তখন পিছন থেকে কেউ বলল, কিরে, যাবি নাকি? দাম কত তোর? এক রাতের কত নিবি? আমি একবার পিছনে ঘুরে দেখে সামনে দৌড়াতে লাগলাম। ওই লোকটাও আমার পিছু পিছু দৌড়াতে লাগলো। কিরে, দৌড়াচ্ছিস কেন? কত নিবি বল না। অন্ধের মতন দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, তখনই একটা গাড়ির সামনে গিয়ে পড়লাম। আল্লাহ হয়তো আমার ভাগ্যে মৃত্যুর চাইতেও ভালো কিছু লিখে রেখেছিল। গাড়ি থেকে একজন ফেরেশতা নেমে এলেন। হ্যাঁ, সে আমার জন্য ফেরেশতা। আমি তার পিছনে গিয়ে বললাম, আমারে বাঁচান। সে বলল, পিছনে দাঁড়া, আমি দেখছি। সেদিনে সেই ফেরেশতা আর কেউ নয়, আমার স্যার, আমার আরেকটা বাবা, যে সেই রাতে শুধু আমার সম্মানে বাঁচাননি, আমাকে দিয়েছে নতুন একটা জীবন। সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলেন আমাকে এই বাড়িতে। এই বাড়ির একজন সদস্য হয়ে গেলাম। সেদিনের পর থেকে আজ 8 বছর ধরে মার বুকে যায় না। কত শত রাত কাটলো আমার মাকে ছাড়া, মায়ের বুক ছাড়া, মায়ের কোল ছাড়া। আমার জীবনে 8টা বছর মাকে ছাড়াই কাটলো। মার কোনো ছবিও নেই আমার কাছে, তবু আজও মার চেহারাটা স্পষ্ট দেখতে পাই আমি। সেদিন যখন প্রথম আপনাকে দেখলাম, আমি 8 বছর পর আমার মাকে দেখলাম। সেটা স্বপ্নে নয়, বাস্তবতায় আমার মাঝে। এই হলো আমার মায়ের গল্প। আমি মুগ্ধ হয়ে টুনির কথা শুনছিলাম। টুনির প্রতিটা কষ্টের মাঝে নিজেকে হারিয়ে ফেলছিলাম। আজ নিজের কষ্টগুলোর বাইরে কারোর কষ্টগুলোকে এতটা কাছ থেকে অনুভব করলাম। এখন মেয়েটা অনেকটাই শান্ত হয়েছে। আমার দিকে তাকিয়ে টুনি একটা হাসি দিল, একটা প্রশান্তির হাসি। মনে হয় এতদিনের সব জমানো কথাগুলো বলতে পেরে মেয়েটা নিজেকে হালকা অনুভব করছে। কথায় কথায় যে কখন এতটা সময় পার হয়ে গেছে দুজনের মধ্যে একজনও খেয়াল করিনি। টুনি উঠে যেতে নিলেই আমি পেছন থেকে ওকে ডাক দিলাম, টুনি। টুনি পেছন ফিরে তাকালো। জি। মাকে দেখতে ইচ্ছে করে না? টুনি দ্রুত গতিতে ঠিক একদম আমার কাছে এসে বসে বলল, কি মায়া মেটার কথায়। যাবে মায়ের কাছে? আমার মায়ের কাছে? যাবে? মার কাছে যাব? হ্যাঁ, আমি নিয়ে যাব তোমাকে তোমার মায়ের কাছে। যাবে তুমি? টুনি আর কথা বলতে পারলো না, আমাকে জড়িয়ে ধরে আবার হাউমাউ করে কান্না করতে থাকলো। আমি ওকে বাধা দিলাম না, কারণ আমি জানি যখন বুকের ভেতরের কষ্টটা বেশি হয় তখন একমাত্র কান্নাই মানুষকে হালকা করতে পারে। আর এই মেয়েটা তো 8টা বছর বুকের ভেতরে কষ্টগুলোকে লালন করেছে। বেশ কিছুটা সময় পর টুনি নিজেই থামলো। অনেক সময় হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়েন, আমি যাই। আমি টুনিকে বাধা দিয়ে বললাম, অনেকদিন তো মার সাথে ঘুমাও না, আজ না হয় এই মায়ের সাথে ঘুমাও। টুনি অবাক নয়নে আমার দিকে তাকিয়ে রইল, যেন অনেক কিছু বলতে চায় কিন্তু পারছি না। টুনি ঘুমিয়ে আছে, আমার আজ আর ঘুম আসবে না। হয়তো টুনির কষ্টগুলো আবার আমাকে নাড়া দিয়েছে। আজকে নিজের জন্য নয়, ওই মেয়েটার জন্য বুকটা হাহাকার করছে আমার। ওইটুকু একটা মেয়ে কিভাবে থাকলো মাকে ছাড়া? আমি তো এখনো মাকে ছাড়া এক বেলা থাকার কথা ভাবতেও পারি না। আর এইটুকু মেয়ে জীবনের সব চাইতে প্রয়োজনীয় সময়ে মাকে পাইনি। টুনি ঘুমিয়ে পড়ার পরেই আমি বারান্দায় এসে দাঁড়াই। মনে মনে মানুষটার জন্য অন্যরকম এক অজানা অনুভূতি অনুভব করতে লাগলাম। জানি না কিসের অনুভূতি, তবে খুব করে অনুভব করছি। সেদিন রাতে টুনিকে বাঁচানো, ওই রাতে আমাকে অন্য কারোর কাছে যেতে না দেয়া, কি যেন টানছে আমাকে তার দিকে। তবুও কিছু প্রশ্ন খুব তাড়া করছে আমাকে। ওই পাষণ্ড লোকটার মাঝেও একজন ভালো মানুষ বিরাজ করে, তাহলে সে কেন কখনো টুনিকে ওর মায়ের কাছে নিয়ে যায়নি? এমন নানান রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো জবাব খুঁজে পাচ্ছি না। অনেকগুলো কথা ভাবতে ভাবতেই রাত পার করে ফেললাম। আজ আবার ভোর হওয়া দেখলাম, আমার শখের ভোর হওয়া। রাত থেকে হুট করেই যখন চারদিকে আলো ছড়ায় তা দেখতে আমার খুব ভালো লাগে। আজ আবার ভোর দেখলাম। বাসায় যাওয়ার সময় হয়ে গেল, প্রশ্নগুলো তাড়া করছে, তাই থাকতে না পেরে টুনিকেই আবার জিজ্ঞেস করে বসলাম, একটা কথা বলি? একটা কেন, হাজারটা বলেন।
তোমার স্যার তোমাকে কখনো নিয়ে যেতে চায়নি তোমার মায়ের কাছে? একটু আমার কথা শুনে হেসে দিল। হাসছো যে? কতবার বলেছেন, তবে আমার সাহস হয়নি সব বলতে, তাই কখনো বলাও হয়নি, আমার মায়ের কাছে যাওয়া হয়নি। আমি আজ আসি তাহলে। বলছি কি স্যার, এ সময় যাওয়াটা কি ঠিক হবে? জানি জানতে পেরে রাগ করেন। তাকে বলো আমি তার সাথে কথা বলবো। আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে এলাম। সকালে আমাকে দেখলেই মায়ের মুখে হাসি ফুটে ওঠে। আজ এসে বাবাকে জাগ্রত পেলাম। অনেকদিন পর বাবার পাশে বসে সকালে চা খেলাম। জানি না, হয়তো দিনের শুরুটা ভালো হলো। মা, আমি একটু শুয়ে পড়লাম, ক্লান্ত লাগছে আমার। সারা রাত জেগেছিস, ক্লান্ত তো লাগবেই, তুই ঘুমিয়ে নে। আমি বিছানে এসে গায়ে লিয়ে দিলাম। ছোটবেলা থেকেই আমি কোলবালিশ ছাড়া ঘুমাই না, তাই কাত হয়েই কোলবালিশটা জড়িয়ে ধরলাম। চোখটা লেগে আসছে। তখনই ফোনটা বেজে উঠলো। আমার একদম ফোন ধরতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা ধরলাম, তবে চোখ খুলিনি, তাই নাম্বারটাও দেখিনি। কণ্ঠ শুনলেই বুঝতে পারবো কে। হ্যালো। রেনু, আমি অয়ন, অয়ন চৌধুরী বলছি। আপনি? আমার চোখগুলো খুলে গেল। নিমিষেই আমার চোখের ঘুম উধাও হয়ে গেল। আমি ফোনটা দেখলাম, একটা বিদেশি নাম্বার, আর উনিও বিজনেসের কাছে দেশের বাইরেই আছেন। হ্যালো রেনু, শুনছো? আমি চুপ করে রইলাম। রেনু। উনি এমন ভাবে রেনু বলে ডাকলেন যেন কত চেনা সে ডাক, কত প্রিয় তার ডাকের সুর। আর রেনু ডাকটা খুব ভালো লাগছে শুনতে। ইচ্ছে করছে আমি চুপ করেই থাকি, সে রেনু রেনু বলে ডাকতেই থাকুক আর আমি শুনতেই থাকি। রেনু, কথা বলবে না? জি। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই প্রথম আমি তাকে কোনো প্রশ্ন করলাম, তার সাথে কথা বললাম। তার সাথে তো সেরকম কোনো কথা বলার প্রয়োজন হয়নি আমার। আমিও ভালো আছি। হুম। রেনু। জি। তিনি বললে তুমি কিছু বলতে চাও, কোনো সমস্যা হয়েছে কি? টুনির সাথে কখন কথা হয়েছে? মাত্রই শুধু বললো তুমি কিছু বলতে চাও। আমি কিছু বলতে চাই, শুনেই সাথে সাথে ফোন দিয়ে দিলেন। হয়তো গুরুত্বপূর্ণ কিছু, তাছাড়া তো রেনু কথা বলে না। আমার কথা না বলাটাও সে লক্ষ্য করেছে। এতটা কাছ থেকে লক্ষ্য করেছে লোকটা আমাকে, অথচ আমি বলতেও পারি না। আমি কিছু বলবো শুনেই ব্যাকুল হয়ে গেছেন। তার কণ্ঠে আমি স্পষ্ট ব্যাকুলতা অনুভব করতে পারছি। কেন এই ব্যাকুলতাটা তার? বলো না, কি বলবে? আমি টুনিকে ওর মায়ের কাছে নিয়ে যেতে চাই, তাই আপনার অনুমতি চাই। টুনিকে ওর মার বুকে ফিরিয়ে দিতে চাই। কবে যাবে? কালই। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর কিছু না, দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করলাম, তারপর সে বলল, রেনু, ঠিক। যদি সম্ভব হয় টুনির মাকে সাথে করে নিয়ে এসো। টুনিকে ছাড়া আমার বাড়িটা মরুভূমি হয়ে যাবে। নিয়ে আসবো। রাখছি তাহলে। জি, রাখুন। রেনু। জি। সত্যি ভালো আছো? সত্যি ভালো আছি। রাখছি। এবার আর আমাকে কিছু বলার সুযোগ দিল না, সে ফোন রেখে দিল। আমি কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে রইলাম। নাম্বারটা একটা অদ্ভুত নামে সেভ করে ফোনটা পাশে রেখে শুয়ে পড়লাম। আবার অদ্ভুত নামটা রহস্য, কারণ মানুষটা আমার কাছে একটা রহস্য। আমি তাকে বুঝে উঠতেই পারছি না। চোখ বন্ধ করতেই শুনতে পেলাম, রেনু, আমি অয়ন, অয়ন চৌধুরী বলছি। সত্যি বলছো? রেনু, রেনু। বারবার আমি তার ওই রেনু ডাকটা হারিয়ে যাচ্ছিলাম। প্রতিটা ডাক, প্রতিটা কথা যেন বলছিল সে আমার কত দিনের চেনা, কত আপন মানুষ, যেন মানুষটা আমার আত্মার সাথে জড়িয়ে আছে। ঘুম থেকে উঠেই ছাদে পায়চারি করতে লাগলাম। তাকে তো বলে দিলাম আমি টুনিকে নিয়ে কালকেই যাব, কিন্তু তাকে কি বলবো? টুনিকে নিয়ে যাওয়া মানে প্ল্যান হলেও একদিনের ব্যাপার, রাত হলে কিছু ভালো লাগতো না, কিন্তু নিজের কথা কি বলবো? পরে গেলাম মহা চিন্তায়। আমি যখন বেশি চিন্তায় থাকি তখন এভাবে পায়চারি করি, এটা বাসায় সবাই জানে, তাই ভয় লাগছে কেউ দেখে ফেলেও বুঝে যাবে আমি কিছু একটা নিয়ে চিন্তা করছি। আপু, হঠাৎ করে অনুটাকেও চমকে উঠলাম আমি। কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, আমার এখন হয়েছে এই অবস্থা। হ্যাঁ অনু, তুই? আপু, তুমি কি কিছু নিয়ে খুব চিন্তিত? না, কই না তো। না বললেই তো হলো না।
তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা তো হয়েছে। আরে না, কিছু না। না হলেই ভালো। আচ্ছা, এর জন্য এসেছিলাম। তোমার ফোন বাজছিল, উঠে দেখি তমা আপু, কিন্তু রিসিভ করার আগেই কলটা কেটে গেল। ও আমাকে ফোনটা দিয়ে চলে গেল। আমার মুখে রাজ্যের হাসি ফুটে উঠলো। তমা আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার সাথী, আমার সব বিপদের সঙ্গী, আমার সব ভালো মন্দের পরামর্শদাতা। ঠিক আমি বিপদে আছি তাইও বুঝে গেছে। ওই কথা ভাবতে ভাবতেই আবার ফোনটা বেজে উঠলো। হ্যালো। তোর হ্যালো টেলো রাখ তো, আগে সত্যি করে বলতো তুই কেমন আছিস? আমি কেন? আমি তো ভালো আছি। তোর এই হেয়ালিপনার উত্তর চাইনি, সত্যিটা বল। আরে বাবা, সত্যি বলছি, আমি ভালো আছি। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। এবার হলো? না হলে না, তাও মেনে নিলাম। কেমন আছিস তুই? ভালো না, একদম ভালো না। কেন, কি হয়েছে? পরপর 2 দিন তোকে নিয়ে বাজে স্বপ্ন দেখলাম। এরপর কিভাবে ভালো থাকি বল? আমি ওর কথা শুনে হেসে দিলাম। দেখ, তুই একদম হাসবি না, তোর হাসি দেখলে আমার গা জ্বালা করে। আমি আরো জোরে জোরে হেসে দিলাম। এবার তমা আমার হাসি শুনে হেসে দিল। দুজন অনেকদিন পর মন খুলে হাসলাম। ছোট বাবা কেমন আছে রে? বাবা এখন অনেকটাই ভালো আছে, উঠতে পারে। আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আরে, ডাক্তাররা কি বলে? নতুন কিছু বলেনি আর। তমার বাবা ছোটবেলায় মারা যায়। সেই ক্লাস 1 থেকেই আমরা একসাথে পড়ি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। আমার ছোটবেলা থেকেই আমার বাবাকে ছোট বাবা বলে ডাকতো। 1 বছর আগেই ওর বিয়ে হয়ে যায়। আমার বরটা অনেক ভালো, সিলেটে থাকে ওরা। তুই কি আমাকে কিছু বলবি? তুই কিভাবে বুঝলি? এত বোঝাবুঝি রেখে কি বলবি সেটা বল। তার মানে একটা হেল্প লাগবে। কি হয়েছে বল? টাকা পয়সা লাগবে? না, তা না। তাহলে? আমি তোমাকে টুনির কথা বললাম, টুনির মায়ের কথাটাও বললাম, সবকিছুই ভালোভাবে বললাম ওকে। সেটা তো বুঝলাম, এখন কি করতে চাস তুই? আমি টুনিকে টুনির মায়ের কাছে নিয়ে যাব। সেটা তো ভালো কথা, নিয়ে যা। সমস্যা কোথায়? সমস্যা হলো বাসায় কি বলবো? মাকে বললে মা এত দূরে যাওয়ার অনুমতি দেবে না, তা আমি জানি। তাহলে কি বলতে চাস? সেটাই তো বুঝতে পারছি না কি বলবো। তো আমার কিছুক্ষণ চিন্তা করে বললো, বল, আমার কাছে আসবি। আর আমি তমালকেও বলে দেব, ও কাউকে বলবে না, এটা আমাদের 3 জনের মাঝেই থাকবে। সত্যি তোর কথা বলবো? হ্যাঁ, আমার কথা বল। আমার কথা বললে তোকে অনুমতিও দিবে। তা দেবে জানি। তাহলে এত না ভেবে বলে ফেল। ঠিক আছে। আমি জানি তুই কখনো ভুল কোনো সিদ্ধান্ত নিবি না, এইটুকু বিশ্বাস তোর উপর আমার আছে। আর এটা তো অনেক ভালো একটা কাজ। মেয়েকে মায়ের বুকে ফিরিয়ে নিয়ে যাবি। আমি জানতাম, আর কেউ না বুঝলো তুই ঠিক বুঝবি। আর তুই এইটা নিয়ে চিন্তায় ছিলি, তাই না? হ্যাঁ, আর তুই সেটাও বুঝে গেলি। না বুঝে কি উপায় আছে বল? তোর সাথে তো আমার আত্মার সম্পর্ক। আমার কিছু হলে তুই যেমন টের পাস, তেমনি সেইভাবেই তোর কিছু হলে আমিও বুঝে যাই। তবে একটা কথা। কি কথা বল? টুনির সাথে তোর পরিচয় কিভাবে হলো? মানে এই ভয়টাই পাচ্ছিলাম আমি। তমা যদি জানতে চাই আমি টুনিকে কিভাবে চিনি, তাহলে কি বলবো? আর মিথ্যাও তো বলতে পারবো না, মিথ্যে বললেই তোমার ধরে ফেলবে। ও আমাকে খুব ভালো করেই চেনে। কিরে বল? কাজের মাধ্যমে। তোর কলিগ? কলিগ ঠিক, তাহলে? আরে আমার বসের হাউস অ্যাসিস্ট্যান্ট। আমার বসই সেই রাতে টুনিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়, ওর লালন পালন করে, এমনকি মেয়েকে খুব যত্নে আদরেই রেখেছে। দেখেছিস, এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো আছে। সে নিঃসন্দেহে অনেক ভালো একজন মানুষ। প্রতিটা মানুষ যদি তার মতো হতো, পৃথিবীটা আরো সুন্দর হতো। না হলে যে টুনিটা সে রাতে এই আলোকিত দুনিয়ার অন্ধকার রূপটার সাথে পরিচিত হয়ে যেত। অন্ধকার জগতে একজন টুনির সংখ্যা বেড়ে যেত। আরে মনে মনে তোমার মুখে ওই মানুষটার প্রশংসা শুনে ভালো লাগছে। শুধু তো টুনিকে নয়, আমাকেও বাঁচিয়েছে লোকটা। আমার জীবনের অন্ধকার দিকটা তো কেবল তাকেই ঘিরে, আমাকে অন্য কোনো অন্ধকারে আচ্ছন্ন হতে দেয়নি। আর তোমাকেও মিথ্যে বলতে হলো না। তার সাথে তো আমার কাজের সম্পর্কই, হয়তো শুধু ডিটেলসটা ভিন্ন, থাক না কিছু কথা সবার কাছে অজানা হয়ে। সবাই না হয় অন্ধকারের আলোকিত দিকটা দেখলো, আর আমি অন্ধকার দিকটা দেখলাম। সেই থেকে বাবার পাশে বসে আছি। প্রতিদিনের তুলনায়
আজ কথা কম বলছি। রেনুমা, জি বাবা বলেন। তুই কি কিছু বলবি? কেন বাবা? না মানে এত সংকোচ কেন মা? বল না কি বলবি। তনু আমাদের সাথে ছিল। তনু যা তো, মাকে পাঠিয়ে তুই অনুর কাছে রাখ। তনু গিয়ে মাকে পাঠিয়ে দিল। কি রে ডাকছিস? কিছু বলবি? এখানে আসো, বসো। কি হয়েছে? বলেই মা বাবার দিকে তাকালো। বলছি কি, আমার তোমার সাথে কথা হয়েছে। আমি 2-3 দিনের জন্য ওর কাছে যেতে চাই, যদি তোমরা অনুমতি দাও তো। তোমার কাছে যাবি, ভালো কথা, যা। এটা বলতে এত সংকোচ কেন? না মানে এ সময় যাওয়াটা ঠিক হবে কিনা তাই ভাবছিলাম আর কি। আমাদের জন্য তো কম করিস না, একটু নিজের কথাও ভাবতে হয় মা। যা, তোমার কাছে কয়টা দিন বেরিয়ে আয়, তোর ভালো লাগবে। তোর উপর দিয়ে তো আর কম ধকল যায়নি, একটু বিশ্রাম আর রিফ্রেশমেন্ট দরকার তোর। যা, ঘুরে আয়। বাবার অনুমতি পেয়ে আমি মার দিকে তাকালাম, কারণ আমার দুজনেরই অনুমতি প্রয়োজন। মা, তোর বাবা কোনো কিছু অনুমতি দিলে আমি কি কখনো সেটাতে না করেছি? তবে আমি ভাবছিলাম কি মা? নতুন চাকরি কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে না। প্রয়োজনে যে কয়েকদিন থাকবো সেই কয়েকদিন অফ ডেতে কাজ করে পুষিয়ে দিব, তাহলেই হবে। তাহলে তো হয়ে গেল। যা না, ঘুরে আয়। কবে পাবি? রাতের গাড়িতে যেতে পারলে ভালো হতো, কিন্তু অফিসেও তো লিভ অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে, তাই কাল সকালে রওনা দিয়ে দিব ভাবছি। তবে আমি একেবারে বের হবো সকালে, আর আসবো না, অফিস থেকেই রওনা দিব। বেশি ক্লান্ত হয়ে যাবে না? সমস্যা নেই মা, বাসায় এসে গেলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, যা ভালো মনে করিস। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, প্রয়োজন না থাকা সত্ত্বেও 4-5টা ড্রেস নিয়ে নিলাম, আর যাবতীয় জিনিসপত্র। না হলে মা সন্দেহ করবে। আমি বাবা মাকে বলে বিদায় নিলাম। বের হওয়ার আগে বাবা আমার কপালে চুমু এঁকে দিলেন। তো আমাকে আমি সব জানিয়েছি। বাবা মা কেউই আমাকে কল দিয়ে জিজ্ঞেস করবেন, আমি জানি। আমার পন্থাটা হয়তো ভুল হতে পারে, তবে আমি জানি আমি খারাপ কিছু করছি না। টুনিকে ওর মায়ের কাছে নিয়ে যাচ্ছি। গলির মোড়ে আসতেই দেখি কালো গাড়িটা দাঁড়িয়ে আছে, যে আমাকে প্রতিদিন দিয়ে যায় আবার নিয়ে আসে। আমার রতন। তেমন কোনো কথা হয়নি এই কয়েকদিনে রতন ভাইয়ের সাথে আমার। ম্যাডাম, কাল কখন যাবেন বলে দিলে আমি সেই হিসাবে সব ব্যবস্থা করে নিতাম। আপনাকে কি বললো? স্যার ফোন দিয়েছিল। রতন ভাই? জি ম্যাডাম। আমরা কি আজ রাতে যেতে পারি না? রাতে যাওয়া যায়, তবে টিকিট কাটা হয়নি যে, আর এখন পাবো কিনা তাও ঠিক নেই। একটু চেষ্টা করে দেখবেন। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে দেখছি কিছু করা যায় কিনা। আমাকে দেখেই টুনি আমার কাছে ছুটে এলো। আমি হাসি মুখে বললাম, তৈরি হয়ে নাও টুনি, আমরা তোমার মায়ের কাছে যাব। টুনি কিছু বলল না, তবে আমি টুনির চোখে স্পষ্ট হাসি দেখতে পেলাম। মানুষ যখন মন থেকে খুশি হয় তখন তার চোখগুলো হাসে ঠিক যেমন, এখন টুনির চোখগুলো তেমনই হাসছে। হয়তো আমি সত্যি ভালো কিছু করছি, তাই তো টিকিটের ব্যবস্থা হয়ে গেল। আমি টুনি আর রতন ভাইকে সাথে নিয়ে রওনা দিলাম রহমতগঞ্জের উদ্দেশ্যে। টুনির গ্রামের নাম রহমতগঞ্জ। 8 বছর পর সেই পথে লঞ্চ চলতে শুরু করেছে, তবে আজ পথের দিক ভিন্ন। আজ কোনো মেয়ে তার মায়ের থেকে আলাদা হবে না। আজ হারিয়ে যাওয়া মেয়ে তার মায়ের বুকে ফিরে যাবে। তাই আজ এই নিশ্চুপ রাতের লঞ্চের হুইসেলটাও শুনতে ভালো লাগছে। আমি পাতলা একটা শাল গায়ে দিয়ে কেবিনের ভেতরে বারান্দায় দাঁড়িয়ে রাতের নদী দেখছি। নদীটা শান্ত, একদম শান্ত, পানির এক ফোঁটা শব্দ নেই। পানির সাথে তাল মিলিয়ে প্রকৃতিও শান্ত হয়ে আছে, যেন একে অপরের সাথে অভিমান করে চুপ করে আছে, কথা বলছে না। তবে তাদের মান ভাঙাতেই বাতাস হৈ হৈ করে কথা বলছে। বাতাসের প্রতিটা স্পর্শ আমাকে ছুঁয়ে যাচ্ছে। আমার দৃষ্টি অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, সেই দিগন্তরের দিকে। ভোরতেই লঞ্চ ঘাটে ফিরে। টুনি ঘুমাচ্ছে। ঘুমন্ত টুনিকে দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কেউ বলতেই পারবে না এই ছোট্ট মেয়েটা এতগুলো বছর নিজের জীবনটাকে একাই গুছিয়ে রেখেছে। আমি টুনির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ঘুমের মাঝেই টুনির মুখে একটা আলতো হাসি ফুটে উঠল। টুনি ঘুমের মাঝেই বলে উঠল, মা। আমার ছোটের কোণেও হাসি ফুটে উঠল। টুনির মুখে মা ডাকতে শুনে খুব ভালো লাগছে। টুনিকে ডাক দিলাম, টুনি মায়ের কাছে যাবে না? মায়ের কথা শুনে ঘর পড়ে উঠল। মা, মা কোথায়? লঞ্চ ঘাটে ফিরে গেছে।
মায়ের কাছে চলে এসেছি। আমি একটু পথ বাকি। আমরা লঞ্চ থেকে নামলাম, নামতেই টুনি থমকে গেল। কি হলো? টুনি আমাকে দেখে বলল, এখান থেকে আমি আমার মায়ের থেকে দূরে চলে গিয়েছিলাম 8 বছর আগে। আজ আবার সেখানেই দাঁড়িয়ে আছি। আজ আবার মায়ের কাছে ফিরে যাবে। রতন ভাই একটা ভ্যান ভাড়া করলেন। ঘাট থেকে টুনির গ্রাম রহমতগঞ্জ প্রায় 1-2 ঘন্টা লাগবে। গ্রামের বাঁকা বাঁকা পথ ধরে আমরা যাচ্ছি। গ্রামের কাদা মাছের একটা মিষ্টি গন্ধ এসে আমার নাকে লাগছে। আমি আমার পাখির ডাক শুনতে পাচ্ছি। ট্রেনের পর থেকেই টুনি আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি বুঝতে পারছি টুনির কেমন অনুভূতি হচ্ছে, তাই পরম যত্নে আমি ওর হাতের উপর আমার আরেকটা হাত দিয়ে ধরে রাখলাম। সমস্ত পথ আমার হাত ছাড়িনি। টুনির চোখে মুখে উদ্দীপনা। ভ্যানটা একটা মোড়ে এসে বামে যেতে নিলেই টুনি চেঁচিয়ে ওঠে, দাদা যান ভাই। আমি বুঝতে পারলাম আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। ওই মেঠো পথটার শেষের মাথায় এসে ভ্যানটা থামলো। সামনে একটা বাড়ি। টুনি ফ্যাল ফ্যাল করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আবার বুঝতে বাকি রইল না, আমরা টুনির মায়ের কাছে চলে এসেছি। ভ্যান থেকে নামতেই টুনি যেন আর পা চলছে না। টুনি সেখানেই দাঁড়িয়ে আছে, সামনে যাচ্ছে না, হয়তো যেতে পারছি না। আমি টুনির কাঁধে হাত রাখতেই টুনি আমার দিকে তাকায়। যাও তুমি, তোমার মা অপেক্ষা করছে যে। আমার কথা শুনে টুনি এক মুহূর্ত অপেক্ষা করলো না। মা, মা গো, আমি আইছি। মা, তুমি কই মা? মা, মা বলে চিৎকার করে ডাকতে ডাকতে টুনি বাড়ির ভিতরে দৌড়ে গেল। মা মেয়ের পূর্ণ মিলনের দৃশ্য দেখার লোভ সামলাতে না পেরে আমিও টুনির পেছন পেছনে দৌড়ে গেলাম। মা গো, আমি আইছি। মা। টুনি মামা করে চিৎকার করে ঘরের সামনে গিয়ে থমকে যায়। ঘরের দরজাটা লাগানো। তালাটার দিকে তাকিয়ে থেকে টুনি পেছনে ঘুরে আমার দিকে তাকায়। আমার কাছে এসে বলল, আমার মা কই? বলি টুনি এদিক সেদিক দেখতে লাগলো। মা গো, কই মা? আমি আইছি মা, তোমার টুনি আইছে। ও মা, তুমি কই মা? মা। বাড়ির ভেতরের কোথাও টুনির মাকে পাওয়া গেল না। হতাশ হয়ে মেয়েটা আমার কাছে এসে দাঁড়ালো। মনে হয় বাইরে কোথাও গেছে। সমীরণ দাদি বলেই টুনির মুখে হাসি ফুটে উঠল। সেটা আবার কে? আসেন আমার সাথে। টুনি আমার হাত ধরে আমাকে টেনে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ির ভিতর ঢুকলো। সমীরণ দাদি, ও দাদি, দাদি তুমি কই? বাড়ির ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। কে আপনি? এই বাড়িটা সমীরণ দাদির না? হ্যাঁ, তা আপনি হ্যাঁ কেমনে চিনেন? কে আপনি? আমি টুনি। আপনি টুনি? পাশের বাড়ি হেই ছোট্ট টুনি? কত শুনছি আপনার কথা। সমীরণ দাদি কই? আছে, আহেন আমার লগে আহেন। বয়স হয়েছে তো, বিছানা থেকে উঠতেই পারে না, আমার লগে আহেন। বলতে বলতে মহিলা টুনির হাত ধরে ভেতরে ঘরে নিয়ে যায়। সাথে আমি আর রতন ভাইও যাই। ও মা, মা ওঠেন, দেখেন কে আইছে। হ্যাঁ, কি কইলা? টুনি আইছে? আমাগো টুনি? ওই যে আপনি টুনি, টুনি আইছে মা। বলতে বলতেই ছরিমন দাদি পাশ ফিরে চোখ মিলে তাকালেন। অনেক বয়স্ক মানুষ, তাই বিছানায় পড়ে গেছে। ব্যবহারে বোঝা গেল ওই মহিলা ছরিমন দাদির পুত্রবধূ হবেন। টুনির কথা শুনে হাজার কষ্ট হলেও ছরিমন দাদি উঠে বসলেন। কই টুনি, আয় আমার কাছে আয়। কত বছর ধরে দেখি না, কত বড় হইয়া গেছে আমাগো টুনি। টুনিকে পেয়ে উনি অনেক আবেগপ্রবণ হয়ে গেলেন, কেঁদেই দিলেন। কত বড় হইয়া গেছে আমাগো টুনি। এই যে দেখছিলাম ফরক ফয়রা কুতকুত খেলতে, গাছে উঠতে, মারে খেলতে। দাদি, আমার মাই কই? ঘরে তালা কেন? মাই কই গেছে? টুনি রে। টুনি মায়ের কথা জিজ্ঞেস করতে ছরিমন দাদি টুনিকে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। টুনির ভেতরে উত্তেজনাটা বেড়ে গেল মায়ের জন্য। আমার ভেতরে হুট করে একটা ভয় জেগে উঠল। কও না দাদি, মা কই? আমার মা কই? গ্রামের হক গলে মিললা তোর কত খুঁজলাম, কোনো হারে ফাইলাম না রে টুনি। তুই কই হারাই গেলি? দাদি সব কমো, তুমি আগে কও আমার মাই কই? আমি মার কাছে যামু। টুনি রে, তোর মাই মইরা গেছে রে টুনি, তোর মাই মইরা গেছে। টুনিটা যেন নিমিষেই স্তব্ধ হয়ে গেল। আমিও তো এমনটা আশা করিনি। কত আশা নিয়ে এসেছিলাম মামের পূর্ণ মিলন দেখবো বলে, কল্পনায়ও ভাবিনি
এসে এমন কিছু শুনতে হবে? সরিমন দাদি কান্না করতে করতেই বললেন, যেদিন তুই হারাই গেলি ওই দিন তোর বাবা এক বেড়ার কাছে তোর মায়ের বেচে দিছিল। তোর মায়ের কত হাত পাও ধরলো তোর বাপের, কিন্তু জানোয়ারটা শুনলো না তোর মার কথা। কষ্টে দুঃখে অপমানে ওই দিন রাইতেই আমি তোর মায়ের ডাকতে গেছি, সারাদিন কিচ্ছু খাই নাই। ওই টুনির মা ঘরে আসুনি মা, কিছু তো খাও নাই, আমার লাগে আহো মা। কইতে কইতে ঘরে ঢুকছিলাম, ঘরের দরজাটা খোলাই আসিল। ঢুককে দেখি তোর মাই গলায় দৌড়ে দিচ্ছে, হাল্লা গো কি কই আসোস, শিগগিরি আয়, টুনির মা কি করলো এরা? বলতে বলতে সরিমন দাদির কান্না যেন বেড়েই চলেছে। এই হাতে তোর মা লাশটা ধরছি রে আমি, জানোয়ার বাপটার লাইগা গলায় দড়ি দিয়ে ময়রা গেল তোর মায়। আল্লাহ আমারে মনে হয় তোর লাইগাই বাঁচিয়ে রাখছিল রে টুনি। আমি মার কাছে যাবো দাদি। ও বউ, টুনিরে ওর মার কবরটা দেখাই দাও। সরিমন দাদির ছেলের বউ আমাদেরকে টুনির মার কবরের কাছে নিয়ে গেল। টুনিদের বাড়ির পেছনে কবর দেওয়া হয়েছে, সেখানে 2টা কবর। মনে পড়লো টুনি বলেছিল ওর দাদির কথা, আর একটা কবর হয়তো টুনির দাদির। টুনি ওর মায়ের কবরের সামনে গিয়ে বসে পড়ল। আমি ধরলাম না, বাধাও দিলাম না। টুনির এখন হালকা হওয়ার প্রয়োজন। মা গো, আমি আইছি মা। মা, তোমার টুনি আইছে বলে টুনি কবরের উপর মাথাটা রাখলো। টুনির চোখের পানিরা তো বাত মানছেই না, সাথে আমার চোখের পানিগুলোও কথা শুনছে না। তবে আমার মাকে বলা মিথ্যা সার্থক হলো। আমি স্পষ্ট ভাবে মার মেয়ের পূর্ণ মিলন দেখেছি, বাস্তব না হলেও আত্মার মিলন দেখতে পেরেছি আমি। অনেকক্ষণ মায়ের কবরের পাশে থাকার পর টুনি উঠলো। টুনি মায়ের ঘর ঘুরে দেখালো আমাকে, যে ঘরে ওর মায়ের কোলে শুয়ে কত সময় পার করেছে, দাদির সাথে ঘুমিয়েছে। টুনি ওর মায়ের পুরনো কিছু স্মৃতি নিয়ে নিল। টুনি, জি। আজকের দিনটা না হয় থেকে যাই? না, মায়ের যখন নেই আর থেকে লাভ কি? আমার বাড়িটা খালি। এই 8 বছরে তো ওই বাড়িটার বাইরে থাকিনি কখনো। আর স্যারের তো আমার ভরসায় রেখে গেছেন সব। ঠিক আছে, আমি রতন ভাইকে বলে দিলাম রাতের টিকিট কাটার জন্য। ওই বেলা আমরা সরিমন দাদির বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। আমাদের অনেক আদর আপ্যায়ন করলেন। সরিমন দাদি টুনির ছোট্টবেলার কত গল্প বললেন, টুনির মায়েরও গল্প বললেন। সরিমন দাদি অনেক বললেন থেকে যেতে, কিন্তু টিকিট করে ফেলে আর টুনিও থাকতে চাইছে না, আর সেজন্যই থাকা হলো না। সরিমন দাদির ছেলের বউয়ের সাথে কথা বলে জানতে পারলাম সেদিন টুনির বাবা টুনির মাকে বিক্রি করে দিয়ে চলে যায়, আর ফিরে আসেনি। সে বেঁচে আছে না মরে গেছে তা কেউ বলতে পারে না। রাতে আমরা আবার রওনা দিলাম। টুনি সারাদিন অনেক কান্না করেছে, তাই কেবিনে গিয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। টুনি ওর মায়ের একটা অনেক পুরনো কাপড় বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে, যেন মাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আজও একটি নির্ঘুম রাত কাটবে আমার। আজ খুব মন চাইছে ওই মানুষটা যদি এখন সামনে থাকতো, তার সাথে মনের কষ্টটা শেয়ার করতাম। কি সব ভাবছি আমি, যার সাথে কথাই বলি না তার সাথে আবার মনের কথা শেয়ার করব। ইদানিং ঘুরে ফিরে ওই মানুষটার কথাই মাথায় ঘোরে। ম্যাডাম। জি রতন ভাই, বলেন। স্যার ফোন দিয়েছিলেন, টুনির কথা জানতে চাইলে বললাম টুনির মা মারা গেছেন। আর কিছু জিজ্ঞেস করেছেন? হ্যাঁ। রতন ভাই হ্যাঁ বলে আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইলেন যেন আমার জিজ্ঞেস করার অপেক্ষায় আছেন। আমি জিজ্ঞেস করলেই বলবেন, তাই আমি জিজ্ঞেসও করলাম। রতন ভাই চাহনি দেখে আমারও জানতে ইচ্ছে করছে মানুষটা কি বলেছে। কি বলেছে? জিজ্ঞেস করলো আপনি কি খুব কেঁদেছেন কিনা, আর বলল সে জানে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনার খুব মন খারাপ কিনা তাই জিজ্ঞেস করলেন। রতন ভাইয়ের কথা শুনে আমার যেন চারিপাশটা ঘুরতে লাগলো। যে মানুষটার সাথে মনের তো দূরের কথা, নামেরও কোনো সম্পর্ক নেই, সে কিনা এত দূরে থেকে বসে আমাকে না দেখে এই কথাগুলো বলে দিল। আমি সত্যি কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি টুনির জন্য, আর এই মুহূর্তে আমার অনেক বেশি মন খারাপ। রতন ভাই আমাকে চুপ দেখে চলে গেলেন, আর কিছু বললেন না। বাসায় 3-4 দিনের কথা বলে এসেছি, তাই আর বাসায় গেলাম না, এই বাসায় রয়ে গেলাম। টুনি অনেকটাই স্বাভাবিক, মাকে না পেলেও মায়ের সম্পর্কে জানতে তো পেরেছে। এখন তো জানি ওর মা নেই, এটাতেও একটা তৃপ্তি। এতদিন তো কিছুই জানতো না। মানুষটা আমার কাছে একটা রহস্য ছাড়া কিছুই নয়। কেন যেতে দেয় না সে আমাকে অন্য কারোর কাছে? কেন ওইভাবে আগলে রাখতে চায় আমাকে? এই মানুষটা, অয়ন চৌধুরী মানুষটা অনেক শক্ত কঠিন একজন মানুষ। দাম্ভিকতা তাকে দেখলেই বোঝা যায়। ড্রয়িং রুমে অয়ন চৌধুরীর
টাঙানো বিশাল ছবিটা খুঁটে খুঁটে দেখছি, আর বিশাল কোনো ভাবনায় ভেসে রয়েছি। মানুষটার মাঝে কিছু তো আছে, কোনো এক অজানা রহস্য বিরাজ করছে মানুষটার মাঝে, যে আমি জানি না। টুনিটাও সকাল থেকে কিছু কাজে ব্যস্ত, তাই আমাকে সময় দিতে পারছি না। আরো একদিন থাকা লাগবে এ বাড়িতে, তারপর বাড়ি যাব। আজ 3 দিন আছি এ বাড়িতে, তবে সময়টা খারাপ যাচ্ছে না। টুনির সাথে হেসে কথা বলে ভালোই যাচ্ছে দিন, আর ফোন দিয়ে খবরও নিয়েছি। বাসায় সবাই ভালোই আছে। আগের দিন তো টুনি আর রতন ভাইকে নিয়ে নিজের সব চাইতে প্রিয় জায়গায় চা খেতেও গেছিলাম। টুনি তো প্রথমে ভয়ে রাজি হতে চায়নি, অনেক বলে শেষমেশ রতন ভাইকে সাথে নিয়ে রাজি হয়। রবীন্দ্র সরোব আমার সবচাইতে প্রিয় জায়গা চায়ের জন্য। আমি সেরকমের চাখর। রবীন্দ্র সরোব সব চাখরদেরই প্রিয় জায়গা। চায়ের সাথে আড্ডা প্রেম তো চলেই, তবে গাড়ি থেকে নামিনি, যদি কেউ দেখে ফেলে এই ভয়ে। সেই থেকে একা একা এটা সেটা দেখে সময় পার করছি। ঘুরে ঘুরে আবার অয়ন চৌধুরীর বেডরুমে চলে আসলাম। কি করা যায় ভাবতে ভাবতেই, এটা সেটা নাড়াড়ি করতে করতেই মনে পড়ে গেল টুনি বলেছিল বেডের পাশে ক্যাবিনেটে বই রাখা আছে। আমার বোর লাগলে যেন আমি নিয়ে বইগুলো পড়ি। আমি তাই করলাম। ক্যাবিনেট খুলতেই সেখানে কোনো বই পেলাম না, তবে বইয়ের বদলে একটা ডায়েরি পেলাম। টুনি যে বললো বই আছে, ডায়েরিটা হাতে নিয়ে এপিটোপিট করে দেখলাম কিছুক্ষণ। হালকা ধূসর রঙের একটা ডায়েরি, আবার রেখে দিলাম জায়গা মতো। উঠে যেতে নিয়েই খেয়াল করলাম এখানে রাখা ডায়েরি, তার মানে ওই মানুষটা ছাড়া অন্য কারো নয়। অর্থাৎ এই ডায়েরিটা হয়তো বলতে পারবে অয়ন চৌধুরীর আসলে কি বা কে। আমি আবারও ডায়েরিটা বের করে নিলাম। ডায়েরিটা নিয়ে বিছানার এক কোণায় গিয়ে ঘাপটি মেরে বসে পড়লাম। ডায়েরির প্রথম পাতা উল্টাতেই কিছু সুন্দর কথা লেখা দেখতে পেলাম। এমন মানুষ এই কথাও লিখতে পারে। সেখানে লেখা ছিল, তোমার ভালোবাসায় নিজেকে আবদ্ধ করে দিলাম। অয়ন চৌধুরীর মতো মানুষের লেখা ভালোবাসার কথা। আমি পাতা উল্টাতে থাকলাম। প্রতিটা পাতা যেন নতুন করে বিস্ময় ফেলে দিচ্ছে আমাকে। আমি বিস্ময়ের সাথে পাতা উল্টাতেই থাকি। অনেকগুলো পাতা উল্টাতেই একবার থমকে গেলাম। এতক্ষণ যার ডায়েরি জুড়ে ভালোবাসার কথা লেখা, সেই মানুষটার ডায়েরির একটা পাতা এমন ভাবে এটা আশা করিনি। লেখাটা এমন ছিল, এর চেয়ে আমাকে মেরে ফেলেও আমি বেঁচে যেতাম। এত কষ্ট নিয়ে জ্যান্ত লাশ হইতো, বেঁচে থাকা লাগতো না। কেন করলে এমন? তার পরের পাতাগুলো খালি। মনে হয় অনেকদিন ডায়েরিটা ধরেও দেখেনি। আমি ডায়েরিটা বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ডায়েরিটার দিকে। অনেক না বলা কথার গল্প জমে আছে এই ডায়েরিটাতে। যার জীবনে এত ভালোবাসা, সেই মানুষটার শেষ লাইন এমন কেন? সেই মানুষটাই বা এমন কেন? অনেক না বলা কথা। আমি ভাবতে থাকি তাকে দেওয়া রহস্যময় নামটা সার্থক হয়েছে। মানুষটা আসলে নিজে একটা রহস্য। আমি উঠে ডায়েরিটা আবার জায়গা মতো রাখতে গেলেই ডায়েরিটা আমার হাত থেকে পড়ে যায়। ডায়েরিটা পড়তেই ভেতর থেকে কিছু ছেঁড়া ছবির টুকরো বেরিয়ে আসে। আমি নিচে বসে পড়লাম। টুকরোগুলো তুলে হাতে নিলাম, ভালো করে দেখে নিলাম আর কোনো টুকরো অবশিষ্ট আছে নাকি। ডায়েরিটা পাশে রেখে টুকরোগুলো মেলাতে শুরু করলাম। কিছু টুকরো মিলতেই বোঝা যায় দুজন মানুষের ছবি। বোঝা যাচ্ছে না কারা, তবুও আমি ঠিক আন্দাজ করতে পারছি হয়তো অয়ন চৌধুরী ও তার ভালোবাসার মানুষটির ছবি এটা। ভাবতেই যেন ছবিটা তাকে আগ্রহ কয়েক গুণ বেড়ে গেল আমার। আমি তাড়াহুড়ো করতে গিয়ে যেন গুলিয়ে ফেললাম। তখনই টুনি এসে টুকরোগুলো নিয়ে নেয়, সাথে ডায়েরি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।